মামলা, যে মামলার প্রেক্ষাপট সেটা দুটো জায়গায় হয়। একটাকে বলা হয় সিআর মামলা আর একটাকে বলা হয় জিআর মামলা। একটাকে কমপ্লেইন রেজিস্টার কেস বলা হয় আর একটা জেনারেল রেজিস্টার কেস বলা হয়। এখান থেকে দুটো প্রশ্ন প্রত্যেক বছর ঘুরে এক হয়ে যায়। একটা হচ্ছে পুলিশের যে পাওয়ার এন্ড ফাংশন আলোচনা করুন, অথবা পুলিশের ক্ষমতা কি। একটা জিআর মামলাতে কি কি ক্ষমতা ইউজ করে আলোচনা করুন, পুলিশ প্রতিবেদন কি, নারাজি কি, একজন মহিলা গলায় ফাঁস নিয়ে মারা গিয়েছেন, সেক্ষেত্রে একটা থানার কর্মকর্তা সংবাদটা প্রাপ্ত হয়েছেন, তার করণীয় কি। আমাদের নতুন যুক্ত হয়েছে 173 নাম্বার সেকশনে পুলিশ প্রতিবেদনের সাথে পুলিশ প্রতিবেদন কি, পুলিশ কখন অ্যাপিংটোরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া হয়, কার কাছে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় করে থাকার সম্ভাবনা থাকে, প্রতিযোগিতামূলক প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যে আপনি একটা সিআর মামলা গেল, এরপরে জিআর মামলা গেল, এরপরে হচ্ছে সিআর মামলা। একটা সিআর মামলা কিভাবে রুজু হয়? সিআর মামলা হচ্ছে কমপ্লেইন রেজিস্টার। প্রথমেই বলেছি, বারবার বলার চেষ্টা করেছি যে একটা মামলার রুজু হয় দুটো জায়গায়, একটা হচ্ছে কোর্টে, নাম্বার 2 হচ্ছে থানাতে। আমরা জানি আমলযোগ্য অপরাধ 154 নাম্বার সেকশন অনুযায়ী আমলযোগ্য মামলাটা কিন্তু প্রত্যেকটি ধারাবাহিকতা কোন সেকশনে প্রথমত মামলাটা গ্রহণ, তারপরে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, তারপরে সাক্ষীদের জবানবন্দিটা কিভাবে রাখবেন, সাক্ষীকে কিভাবে আহ্বান করবেন, মামলাটা কিভাবে তদন্ত করবেন, মামলাটা কিভাবে পুলিশ ডায়েরিটাকে মেইনটেইন করবেন, মামলাটাতে কিভাবে প্রতিবেদন দিবেন, পুলিশ প্রতিবেদন, সেখানে চার্জশিট থাকবে নাকি ফাইনাল রিপোর্ট থাকবে, এই বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং একটা সংজ্ঞাও ভালোভাবে মুখস্থ করানোর চেষ্টা করেছিলাম যে তদন্তটা কি। আমি বলেছিলাম যে দুটো শব্দ থাকে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে ইনকোয়ারি। বাংলাতে একটাকে বলা হয় তদন্ত আর একটাকে বলা হয় অনুসন্ধান। দুটো শব্দ আলাদা আলাদা ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি ওই বিষয়গুলোকে আপনি বুঝতে পেরেছেন। আমি পড়ার শেষে আবার এই যে একটা মামলাতে আজকে তো পড়া দেওয়া ছিল, সিআর মামলা জিআর মামলা কিভাবে রুজু হয়, কিভাবে একটা মামলাতে সিআর মামলা হিসেবে আসলে ম্যাজিস্ট্রেটের পাওয়ার এবং ফাংশন যদি না থাকে তাহলে কি হবে, যদি ওটা থাকে কিভাবে তদন্তটা কিভাবে হবে, অব্যাহতিটা কিভাবে হবে, মামলাটা ট্রান্সফার কিভাবে হবে, অর্থাৎ 190 থেকে 105 পর্যন্ত সেকশন ওয়াইজ আমি আপনাদেরকে পড়তে বলেছিলাম। আশা করি পড়েছেন। একই সাথে আর একটা প্রশ্ন পড়তে বলেছিলাম, সেই প্রশ্নটা হলো, বলেছিলাম যে কিভাবে কি কারণে পুলিশ উইদাউট ওয়ারেন্টি কাউকে গ্রেফতার করতে পারে, মোট 11টা কারণে গ্রেফতার করতে পারে, সেটা বলেছিলাম যে আপনি সুন্দরভাবে লিখবেন এবং আমাকে বলবেন। এই ছিল আমাদের একটা মামলার বিষয়বস্তু বা আমাদের আলোচ্য বিষয়। কালকে এই পড়াগুলো দিয়েছিলাম এবং এই পড়াগুলো আজকে জিজ্ঞেস করার কথা বলে আমি বলেছিলাম যে আজকে জিজ্ঞেস করব। আমরা মোট 6 থেকে 7টা বিষয় নিয়ে পড়লে আমাদের সিআরপিসি কাভার এবং সিআরপিসি থেকে প্রশ্ন আমরা কমন পাবো। এর মধ্যে 2টা বিষয় আমরা বলেছি। তৃতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এই জায়গা থেকে প্রশ্ন করে এবং এই জায়গায় আপনাদের জানাও আছে যে কি কি হয়। সেই জিনিসটা হলো আমরা আজকে পড়ব হচ্ছে অভিযোগ। এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন হয়। যে সুলতান আপা কিছু বলতে চাচ্ছেন? শোনা যায়? সবারই কি একই প্রবলেম নাকি শুধু আপার প্রবলেম? ঠিক আছে স্যার, ঠিক তো আছে স্যার। তাহলে সাউন্ডটাকে একটু বাড়িয়ে নেন আপা। যাই হোক, আমাদের একটা গুরুত্বপূর্ণ সেকশন, গুরুত্বপূর্ণ অধ্যায়, যেই অধ্যায়টাকে বলা হয় হচ্ছে অভিযোগ, যেটাকে আপনি বলতে পারবেন অভিযোগ মামলা বা চার্জ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন। প্রত্যেক বছরই রিটার্নে হট ডেট থাকে, এই জায়গায় কয়েকটা প্রবলেমেটিক প্রশ্ন থাকে। সেই প্রবলেমেটিক প্রশ্নগুলো কিভাবে হয় সেটাও আমরা আলোচনা করব। চার্জটা কি, প্রথম প্রশ্নটাই আপনাকে বলতে পারে চার্জ কি। চার্জের আবশ্যকীয় যে উপাদানগুলো আছে, এলিমেন্ট গুলো আছে, সেইগুলো উল্লেখ করেন, এরকম একটা প্রশ্ন হয়। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে চার্জ কি। একই সাথে এই চার্জ থেকে যখন আমরা পড়ব তখন আমরা বলবো চার্জের ভুলের পরিমিতিটা কি। আমরা জানি চার্জ ভুল হলে কি হয়। একটা চার্জ এবছরের প্রশ্ন একটা এসেছিল, আপনারা জানেন এবছরের প্রশ্ন এসেছিল অল্টারেশন চার্জ কখন করা যায়। এবছর প্রিলিতে এসেছিল। ঠিক একইভাবে রিটার্নের প্রশ্ন করে কখন একটি চার্জ পরিবর্তন করা যায়, পরিবর্তন হলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, একই পর্যায়ে একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একসাথে করা যাবে। অর্থাৎ চার্জ থেকে যত রকম প্রশ্ন হয় সবগুলো সেকশন আমরা আলোচনা করব। ওই সেকশন থেকে কতটুকু আপনি পরীক্ষার অ্যান্সার করবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলব। আমরা আগে গতকালই কিন্তু বলেছি যে চার্জের সংজ্ঞা যখন আপনি পড়বেন তখন আপনাকে মনেই রাখতে হচ্ছে যে চার্জ ফৌজদারি কার্যবিধি যত প্রকার সংজ্ঞা আছে সবগুলোর সংজ্ঞা দেওয়া আছে 4 নম্বর সেকশন, তাই না? অভিযোগ। অভিযোগ কি কেউ কি বলতে পারবেন? অভিযোগটা কি? অভিযোগ কি কেউ বলতে পারবেন? অভিযোগটা কি বা চার্জ কি? স্যার, চার্জ হলো স্যার লিখিত আকারে আনুষ্ঠানিক একটা অভিযোগ যেখানে যিনি কনভিক্টেড তার অপরাধ সম্পর্কে স্যার বর্ণনা থাকে। ওকে, ভেরি গুড। আর কেউ? স্যার 4 নাম্বার সংজ্ঞাটা দিয়ে আছে, সেই সংজ্ঞায় স্যার হচ্ছে যে মানে খুব ছোট্ট করে দেয়া স্যার। কি বলা আছে বলতে পারবেন? এটা শুধু স্যার একটা একাধিক দফা সংবলিত অভিযোগকেই চার্জ বলে। একাধিক দফা সংবলিত অভিযোগ কি চার্জের অন্তর্ভুক্ত। একেবারে ছোট্ট কথা, বাট এই কথার মধ্যেই সবকিছু রয়ে গেছে জানেন। একাধিক দফা সম্মিলিত অভিযোগগুলোকেই চার্জ বলা হয়। চার্জের কি কি এলিমেন্ট থাকে? একাধিক দফা। এই দফাগুলো কি? আমাদের একটা চার্জের কি কি বিষয় উল্লেখ থাকতে হয় আমরা তো জানি, তাই না? আমাদের পড়া হয়েছে 21, 22 এবং 23 নাম্বার সেকশন আমরা পড়েছিলাম যে চার্জের কি কি এলিমেন্ট থাকে। সো চার্জের সঙ্গে আপনাকে যখন বলবেন ঠিকই বলেছেন, দুইটা শব্দই ব্যবহার করতে পারে, কখনোই বুঝবেন না এরকম আমরা যদি শব্দ ব্যবহার করি। সেই চার্জের ক্ষেত্রে আমাদের শব্দ হলো চার্জ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে একটা ঘোষণা, যেটাকে বলতে পারেন আনুষ্ঠানিক ঘোষণা বা অভিযোগ। তিনি যে অপরাধ করেছে সেটা লিখিত ভাবে, খুবই প্রাথমিকভাবে এই চার্জ সম্পর্কে কোনো ব্যক্তিকে জানানো হয়। একেবারে মামলার প্রাথমিক পর্যায়ে চার্জ সম্পর্কে জানানো হয়, অর্থাৎ কোন সুনির্দিষ্ট অভিযোগে যথাযথভাবে প্রস্তুত করাই হচ্ছে চার্জ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ থেকে যথাযথভাবে প্রস্তুত করাই হচ্ছে চার্জ। ঠিক একইভাবে আমরা যদি এক্সাক্ট বলি যে বিভিন্ন বিভিন্ন ধরনের যে দফা আছে, দফা সম্মিলিত অভিযোগকে আমরা বলছি চার্জ বা অভিযোগ। এই অভিযোগের সংজ্ঞা প্রথমত বলে যে অভিযোগ কি, অভিযোগ কাকে বলে বা চার্জ কাকে বলে। আমরা তো আসলে চার্জ সম্পর্কে জানি, এমনি চার্জ সম্পর্কে কি জানেন সুলতান আপা? চার্জ সম্পর্কে আসলে কি জানেন? মানে এগুলো তো বইয়ের কথা বিভিন্ন ভাবে বলছে, আসলে চার্জ কি? চার্জটা হচ্ছে স্যার কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট কোনো অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি স্যার, যা ওই ব্যক্তির প্রাথমিক ভাবে যে তার বিরুদ্ধে আনিত যে অভিযোগটা আছে স্যার সেই সম্পর্কে জানার স্যার যে অধিকারী, এটাই হচ্ছে চার্জ। এই যে চার্জের কথা বলছি, এটা কার কাছে করবে? কে চার্জ গঠন করবে? কার কাছে লিখিত হবে? স্যার চার্জ তো গঠন করবে আদালত স্যার। ওকে, কখন চার্জ গঠন করা হয়? স্যার হচ্ছে যে যখন একটা মামলা স্যার বিচার পর্যায়ে চলে যায় তখন চার্জ গঠিত হয়। যখন একটা মামলা বিচারের জন্য রেডি হয় তখন চার্জ গঠন, তাই তো?
আগে ওকে আবার ওকে এমনি এমনি চার্জ কি সেটা কি একেবারে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? ইয়াসিন আরাফাত ফ্রম নোয়াখালী, চাঁদপুর না কোথাও, ভুলে গেছি বাড়ি। নোয়াখালী স্যার। নোয়াখালী। ইয়াসিন আরাফাত চার্জ কি জানেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। বাচ্চা কাঁদতেছে। জি একটু ডিস্টার্ব করতে পড়ার সময় তো বলেছিলাম যে এগুলো সব ফাঁকে রাখতে হবে, না হলে তো হবে না। তুমি ওর রুমে যাও। জি স্যার ওর আম্মু একটু বকা দিলে আমার কাছে চলে আসে কান্না করে। আমি দরজা জানালা বন্ধ করে পড়াচ্ছি আপনাদেরকে। জি স্যার বলেন। স্যার কি বলবেন? আচ্ছা আপনি একটু ওদেরকে চুপ করেন, তারপরে কথা বলুন। স্যার সাজ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি যাতে ওই ব্যক্তির প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানার অধিকারী। ভেরি গুড, খুব সুন্দর কথা চলে এসেছে, ঠিকই বলেছেন। অসংখ্য ধন্যবাদ। চার্জ হলো একটা মামলা, যেকে সিআর মামলা বলেন জিআর মামলা বলেন, এই ব্যক্তির বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে ওনাকে লিখিতভাবে কোর্ট শোনান যে আপনার বিরুদ্ধে এত তারিখে এতটা সময় অমুক ব্যক্তি এই অপরাধের জন্য আপনাকে কি করা হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, আপনি দোষী নাকি নির্দোষ, এরকম প্রশ্ন কোর্ট সরাসরি ওই আসামিকে জিজ্ঞাসা করে। এই যে আসামিকে সরাসরি জিজ্ঞাসা করার যে বাংলাদেশের বিধান, চার্জ, এবং এই চার্জটা অবশ্যই লিখিত থাকে এবং ওই চার্জ লিখিত ভাবে পড়ে শোনানো হয় আসামিকে। বাংলাদেশের যে বিধান সেটার কথা বলি। এই চার্জে কি কি এলিমেন্ট থাকে, আমাদের পরীক্ষা বারবার আসে যে একটা চার্জে কি কি এলিমেন্ট থাকে, গুরুত্বপূর্ণ কি কি এলিমেন্ট থাকে, এই বিষয়ে আমাদের বিভিন্ন রকম আমরা জানি। 22 নাম্বার সেকশন, 221 নাম্বার সেকশন, 22 নাম্বার সেকশন এবং 23 নাম্বার সেকশনে আমাদের চার্জের কি কি এলিমেন্ট থাকে সেই সম্পর্কে আমাদের বর্ণনা করা। এখন দেখেন, প্রত্যেকটি শব্দকে আপনাকে এত সুন্দরভাবে জানতে হবে, আইনটাকে এত ক্লিয়ারলি আপনাকে জানতে হবে, কোনোভাবেই আপনাকে ওই ভাষা ভাষা করে জানলে চলবে না। ভাষা ভাষা করে জেনে আপনি পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবেন না। আপনি যদি এই সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি লিখে আসতে পারবেন, কিন্তু আপনি কখনো এই সম্পর্কে জানেনই না, তাহলে হঠাৎ করে কি লিখে আসবেন? আবার আমি বলতেছি যে প্রত্যেকটি প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে, তাহলে চার সম্পর্কে জানবেন, অন্তত বাক্যতে লিখতে পারবেন যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ আসামিকে লিখিতভাবে একেবারে মামলার প্রথম পর্যায়ে যখন পড়ে শোনান তখন তাকে চার্জ বলা হয়। এইভাবে বললেও তো একটা কিছু লিখতে পারবেন, তাই না? বইয়ের ভাষা বলেন আর যে কোনোই বলেন, আপনি যদি চার্জ সম্পর্কে নাই জানেন তাহলে কি হবে? এই চার্জটা আমরা বিভিন্ন 221 নম্বর সেকশন থেকে 239 পর্যন্ত চার্জের বিভিন্ন প্রকার চার্জ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই চার্জ গঠন সম্পর্কে আলোচনা করতে যে আমাদেরকে বলেছে চার্জের কি কি বিষয় উল্লেখ থাকে সেগুলো আলোচনা করুন, বারবার প্রশ্ন করে এখান থেকে। আচ্ছা, এই যে কথাটা বললাম আপনাদেরকে, এটা একটা জুডিশিয়ারিতে নবম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন এসেছিল যে একজন পুলিশ কর্মকর্তা কি করলো, পুলিশ কর্মকর্তা সংবাদ পেল যে জেড নামক একজন ব্যক্তি আত্মহত্যা করেছে, একটা সংবাদ পাবলো। পুলিশ কর্মকর্তা কিভাবে অগ্রসর হবেন এবং পুলিশ কর্মকর্তা ময়না তদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে কিনা আলোচনা করুন। যদি সংক্ষেপে দিয়ে দেয়, একটা ছোট্ট প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, কি জানবেন, কি বলবেন এই সম্পর্কে জানেন? তাহলে এইটা সম্পর্কে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে তাহলে আপনি একেবারে ঘটাঘট যেভাবেই বইয়ের মতো করে বলেন আর নিজের মতো করে বলেন সুন্দরভাবে লিখে আসতে পারবেন, এবং লিখে আসতে পারলেই পাস। বার কাউন্সিলে সুন্দরভাবে লিখে আসতে পারলেই পাস। বার কাউন্সিলে রিটেনে খুব সহজ, আমি আপনাকে বললাম রিটেনে খুব সহজ। পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলেন যে ভাইয়া কথা আপনি ঠিক কথা বলেছেন। পিডি খুব কঠিন, প্রত্যেকটা প্রশ্ন হয়, প্রত্যেকটি সেকশন আপনাদেরকে আলোচনা করতে হয়েছে। কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, এই প্রশ্নটা জানা আছে, তাহলে আপনাকে এই প্রশ্নটা জানতে হবে। আপনি কিন্তু জানেন যে 174 নাম্বার সেকশনে ইউডি কেস নামক একটা কেস আছে, গত বছর এসেছিল যে ইউডি কেস কি, আনন্যাচারাল ডেথ কি, সেই ক্ষেত্রে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করে বা কি কি
পদক্ষেপ গ্রহণ করা যায়, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন বিভিন্ন সময় আসে। এই বিষয়টা যদি আমাদের না জানা থাকে, পরিপূর্ণভাবে যদি না জানা থাকে, তাহলে কি আমাদের অ্যান্সার করা সম্ভব, লিখে আসা সম্ভব? এটা তো আইন। আপনি হঠাৎ করে ভিন্ন কোনো কথা লিখতে পারবেন না। এই হয়েছে সেই হয়েছে কোনো কিছু না, আপনাকে চার্জ বললেই চার্জ সম্পর্কে লিখতে হবে। এটা গালগপ্প করার কোনো জায়গা না। হঠাৎ করে কোনো কিছু লিখে আসবেন, একেবারে সব ভুল। যাই হোক, আমরা করছিলাম চার্জ। এই চার্জের 3টা সেকশন আছে, নাম্বার 221, নাম্বার 222 এবং নাম্বার 223। এই 3টা সেকশনে চার্জের সম্পর্কে বলা হচ্ছে। 21 নাম্বার সেকশনে আমাদের খুব সুন্দরভাবে বলেছে যে আপনি অভিযোগকে যে অপরাধের জন্য চার্জ আনানো হয়েছে সেই অপরাধটা সম্পর্কে জানাতে হবে। প্রথম কথা, আমাদের বিভিন্ন বইতে একবারে বলে দিয়েছে, প্রত্যেকে 21, 22, 23 নাম্বার সেকশন একবারে বলে দিয়েছে যে চার্জের এনি এলিমেন্ট থাকে। আমরা যে বইগুলির জন্য পড়েছি, আমরা 221 এমন ভাবে পড়েছি যে 221-এ কি কি আছে সবকিছু আমাদের জানা। এই 221-এ কি কি ছিল? আমাদের 221-এ প্রথমেই ছিল যে একটা অভিযোগ যখন আপনি গঠন করবেন, যে ওই যে চার্জ যে গঠন করবেন, সেই চার্জের কি কি এলিমেন্ট থাকবে তা প্রথম বলা হয়েছিল যে এই আইনে গঠিত প্রত্যেকটি অভিযোগ আসামি যে অপরাধে অভিযুক্ত হচ্ছে তার বিবরণ থাকতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে অপরাধের বিবরণ থাকতে হবে। আমি আমি কোন ধরনের অপরাধ করেছি সেটাই জানলাম না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অভিযোগটার বিবরণ থাকতে হবে। কথা ক্লিয়ার? অভিযোগটার বিবরণ আপনাকে থাকতেই হবে। কি অভিযোগ দায়ের করা? চুরির মামলা, ধর্ষণের মামলা, ডাকাতির মামলা, নাকি এক্সটর্শন, নাকি কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, নাকি কালপাবল হোমিসাইড নন অ্যামাউন্টিং টু মার্ডার, কি আসলে কি অভিযোগটা দায়ের করা? সো প্রত্যেকটি অভিযোগটাকে, অপরাধটাকে, অভিযুক্ত হয়েছেন যেটা, সেটাকে বর্ণনা করতে হবে। তাহলে অভিযোগটা প্রথমেই আপনি অভিযোগটাকে সেটা বর্ণনা করতে হবে। অভিযোগের সুনির্দিষ্ট নাম উল্লেখ করতে হবে। সুনির্দিষ্ট নাম তো বলছি, এই যে আমি শুধু লিখে গেলাম যে আমার বাড়িতে কেউ একজন অসৎভাবে আমার মোবাইলটা নিয়ে গেছে, অসৎভাবে নিয়ে গেছে, সেইটার নাম কি? সেটার নাম হচ্ছে চুরি, তাই না? চুরি। হ্যাঁ, ওই যে একটা গল্প বলেছিলাম, মনে আছে তো না সবার? ওই কয়েকজন জেলখানাতে, আবার একটু বলি, মাঝে মাঝে একটু গল্প বলতে ভালো লাগবে। কয়েকজন ব্যক্তি জেলখানাতে গেছে, জেলের মধ্যে যে বলছে যে তুই কি করেছিস, বলে যে একটা মেয়ের চুল কেটে দিয়েছে, এই জন্য আমাকে জেলে নিয়ে আস। ভেরি গুড, খালি চুল কেটে দিলি তাই জেলে নিয়ে আসলো। লাস্টের ব্যক্তিকে অনেকে অনেক কথা বলছে, লাস্টের ব্যক্তিকে বলছে যে তুমি কেন হয়েছ, জেল হাজতে এসেছো? সে বলতেছে যে আমি জেল হাজতে এসেছি, আমি একটা দড়ি নিয়ে যাইতেছিলাম, সবাই হতবাক, দড়ি টেনে নিয়ে যাচ্ছিল, এই জন্য তাকে জেল হাজতে নিয়ে গেলে। তো সরকার, পুলিশ তো মহা অন্যায় করছে। না আর কি হই, বলতেই চায় না, অবশেষে বলছে যে দড়ির অপোজিট পাশে একটা গরু বাঁধা ছিল, তো গরু বাঁধা থাকলে তুমি দড়ি নিয়ে যাচ্ছ, তারপর তো সমস্যা নেই। কিন্তু গরুটা আসলে আমার না অন্যজনের ছিল। এর মানে সে একজন গরু চোর, নিজেকে গরু চোর হিসেবে প্রকাশ করছে না। একটা দড়ি ধরে টেনে নিয়ে দিতেছিল, অপর জায়গায় একটা গরু বাঁধা ছিল এবং ছিল না। সেই যে, তাহলে আপনাকে এই অপরাধটা সুনির্দিষ্ট নাম থাকে প্রত্যেকটি অপরাধের। যদি সুনির্দিষ্ট নাম না থাকে, যেই ক্ষেত্রে অপরাধটা সুনির্দিষ্ট ভাবে নাম আছে, সেই নামটা ব্যবহার করতে হবে। অপরাধ সুনির্দিষ্ট নাম না থাকলে কিভাবে উল্লেখ করতে হবে, যেই ভাবে উল্লেখ করলে তিনি বোঝেন সেইভাবে উল্লেখ করতে হবে। অভিযোগ কি বোঝানো হয়েছে সেই বিষয়টা, অর্থাৎ যেই আইনে বা যেই ধারার অধীনে অপরাধ করা হয়েছে, তাহলে অপরাধের বিবরণ থাকলো, অপরাধের নাম দেওয়া থাকলো। অপরাধের নাম যদি না থাকে, তাহলে আপনাকে এমন ভাবে বুঝাতে হবে যেন আসামি বোঝে। তারপরে যেই আইনে অপরাধটা সংগঠিত হয়েছে সেই আইনের কথা উল্লেখ করতে হবে, এবং কোন ক্ষেত্রে অভিযোগ গঠন করা হলে তা এই মর্মে বিবৃতি হবে যে ওই বিশেষ ক্ষেত্রে অপরাধী সৃষ্টির জন্য আইনের যে শর্ত দেওয়া হয়েছে, যেমন অভিযোগের ভাষাটা কেমন হবে, ইংরেজি এবং আদালতের ভাষা হবে, এবং পূর্ববর্তী যদি কোনো অপরাধের সাথে ওই ব্যক্তি যুক্ত থাকে, সেই বিষয়ে পরবর্তী দণ্ড
পরবর্তী সময় এই মামলার সাথে পূর্ববর্তী যে দ্বন্দ্ব প্রমাণ করার প্রয়োজন হলে সেই ঘটনার তারিখ এবং স্থান উল্লেখ করতে হবে। তাহলে আমরা কিন্তু 21 নম্বর সেকশনে যদি বলি অপরাধের বিবরণ, অপরাধের সুনির্দিষ্ট নাম, সুনির্দিষ্ট যদি নাম না থাকে তাহলে অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা। এখন যে কথা আমি বারবার উদাহরণ দেই, ওইটাকে বলা হয় কি, একটা একটা অপরাধ আছে, ওই অপরাধটার নাম হলো, দেখেন মুখে মনে আসতেছে কিন্তু বলতে পারছি না। একটা হচ্ছে কি যেন একটা অপরাধ আছে যে বোঝাই যায় না, এই অপরাধটা মাঝে মাঝে আপনাদের উদাহরণ দেখি, অনিষ্ঠা। অনিষ্ঠা চুরি একটা এবং অনিষ্ঠা বা অপরাধ। এই অনিষ্ঠা সম্পর্কে আপনাকে বললে আপনি আইনের লোক, আইন পড়াশোনা করছেন তাই আপনি জানেন না। যে পড়াশোনা করে নাই সে একটু অনিষ্ঠার সম্পর্কে জানবে না? তাহলে ওই অপরাধীকে আপনাকে সুনির্দিষ্ট নাম না থাকলে তাকে সংজ্ঞাটাকে স্পষ্ট করতে হবে, যেই আইনের দৃষ্টিতে সে অপরাধ সেই আইনের নাম এবং ধারা উল্লেখ করতে হবে। অপরাধী হওয়ার যে সমস্ত শর্ত সেগুলো পূরণ করতে হবে, আদালতের ভাষা থাকতে হবে এবং পূর্ববর্তী যদি দণ্ডিত হয় সেই দ্বন্দ্বের বিষয় পর তার সময় এবং স্থান সম্পর্কে উল্লেখ করতে হবে। আমাদের 22 নম্বর, এটা হচ্ছে 21 নাম্বার সেকশনের কথা। বারবার বলছি স্পেসিফিকলি আপনি লিখবেন, স্পেসিফিকলি বানায়া অনেক বইয়ে অনেক রকম কথা আছে ভাইয়া, এত কিছু আপনাকে লিখতে হবে না। চার্জে কি কি, চার্জ কাকে বলে, চার্জের এলিমেন্ট গুলো কি, এইভাবে সুন্দরভাবে 21 নাম্বার সেকশনে বলে দিবেন। অপরাধের বিবরণ, অপরাধের নাম, সুনির্দিষ্ট নাম না থাকলে সংজ্ঞা দিতে হবে এবং যেই অপরাধ সৃষ্টি হয়েছে সেই অপরাধের ধারা উল্লেখ করতে হবে। আইনের যদি শর্ত পূরণ করার যে আমরা বলেছি যে ভাষাটা কেমন হলে আদালতের দিতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 22 নাম্বার সেকশন। 222 নাম্বার সেকশনে একবারে কয়েকটা শব্দ যুক্ত করেছে একই, যার যে অপরাধের সময়, স্থান এবং যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে সেই ব্যক্তি অথবা যেই জিনিসের সাথে অপরাধ সংঘটিত হয়েছে সেই বস্তুর সম্পর্কে সম্বন্ধে এমন ভাবে তথ্য থাকবে যার ফলে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে যুক্তিসঙ্গত ভাবে জানতে পারা যায়। সো এই যে আগে যে কথা বললেন সেগুলো তো আছে 22 নম্বরে, সরাসরি বলে দিবেন যে টাইম, প্লেস এন্ড অকারেন্স, আর হচ্ছে যেই ব্যক্তি ওই অপরাধে বা বস্তুর সাথে যেই অপরাধটা সংঘটিত হয়েছে সেই বস্তুর সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দিতে হবে। আর একটা বিষয় উল্লেখ থাকে, আমরা যেহেতু বলছি যে সুনির্দিষ্ট সময় স্থান সম্পর্কে বলতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি দুইটা অপরাধ আছে যেই ক্ষেত্রে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা কঠিন বা যায় না। সেটা হচ্ছে আমরা বলেছি যে যেমন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আর একটা হচ্ছে অসাধুভাবে অর্থ আত্মসাৎ। এইটা একটা ব্যক্তি কখন কিভাবে এই কাজটা করেছে আপনি জানেন না, সেই ক্ষেত্রে বলেছে যে কমপক্ষে 1 বছরের মধ্যে সময় উল্লেখ করে আপনি মোটামুটি ধারণা 1 বছরের বেশি হলে চলে না, প্রথম ঘটনা থেকে শেষ ঘটনার সময়ের মধ্যে আপনাকে 1 বছরের মধ্যে লিখতে হবে। আর এরপরে 223 নাম্বার সেকশনে বললো যে অভিযুক্ত ব্যক্তিকে এছাড়াও এই যে 221 এবং 22 উল্লেখিত তথ্য প্রদান করার পরেও যদি আনিত অভিযোগ সম্পর্কে পর্যাপ্ত রূপে জ্ঞাত না হওয়া যায়, সেক্ষেত্রে অভিযোগকৃত অপরাধ করা হয়েছে সেই অভিযোগ সম্পর্কে তথ্য দিতে হবে এবং তাকে জ্ঞাত করতে হবে। তাহলে আপনাকে এই প্রশ্নটা 5 মার্কের একটা প্রশ্ন থাকবে, অভিযোগ কি, দুইটা কিন্তু দুই জিনিস ভাইয়া। নাম্বার 1 অভিযোগ পত্রটা কি, অভিযোগ পত্রটা এক জিনিস আর চার্জটা একটা জিনিস, চার্জ গঠন একটা জিনিস, কিন্তু চার্জ হেয়ারিং একটা জিনিস। তিনটা জিনিসের পার্থক্য জানেন? আচ্ছা, আমাদের মাঝে আরো নতুন নতুন অনেকেই যুক্ত হয়েছে। আজকে একটা গ্রুপে, বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়েছিলাম, আমাদের গত বছর যেভাবে আপনাদেরকে সংগ্রহ করেছিলাম 20-25 জন আমরা পেয়েছিলাম, এইভাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য বারবার আমরা বলার চেষ্টা করি, প্রত্যেকটি বারে কমপক্ষে আমরা 10 জন করে আইনজীবী তৈরি করব। এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে রংপুরের লোক আর নেওয়া যাবে না, রংপুরের লোক 10 জনের উপরে হয়ে গেছে, তাই না? রংপুরের লোক এবং ঢাকার লোক 10 জনের উপরে হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা যদি এক জায়গা থেকে বেশি পাই তাতে আমাদের কোনো সমস্যা নাই এবং রংপুরের সবচেয়ে বেশি আমাদের এই গ্রুপে। যেভাবে আমরা সংগ্রহ করেছি ঠিক একইভাবে আমরা একেবারে সৎ উদ্দেশ্য নিয়ে, কখনো বারবার আমরা বলছি কখনোই কারোর কাছ থেকে আমাদের এখানে গ্রুপে অনেকেই আছেন, কেউ
কেউ হয়তো বা আমাকে প্রমাণ করতে পারবেন না কখনোই না যে আমি আপনাদের কাছ থেকে কোনো রকম অর্থ চেয়েছি। সুতরাং আমরা অর্থ কখনোই চাই না, সবাইকে উপকারার্থে এবং একটা একটা কম্বাইন একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটি বারে কমপক্ষে 10 জন করে আইনজীবী হবে। সেই লক্ষ্যে আমাদের গত ব্যাচে আইনজীবী তৈরি হয়ে গেছে প্রথম ব্যাচ। দ্বিতীয় ব্যাচ হিসাবে আপনারা প্রায় 24-25 জন পিলিতে পাশ করেছেন। আমি নতুন করে আজকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আবার পিলির জন্য আপনাদের রিটেন ক্লাস হবে, আর পিলির জন্য আর একটা গ্রুপ তৈরি করবো। সেখান থেকে এত পরিমাণ মেসেঞ্জারের নক এসেছে, কাকে ভালো মনে করবো আর কাকে ভালো মনে করবো না আমি বুঝতে পারছি না। আমরা কিছু কিছু অ্যাড করেছি, ধীরে আস্তে বেছে বেছে কিছু অ্যাড করবো। আমাদের একটা গ্রুপ থাকবে পিলির জন্য, একটা গ্রুপ থাকবে রিটেনের জন্য, আবার যারা রিটেন পাস করবে তাদের জন্য হাইকোর্টে। সো একই সাথে 3টা গ্রুপ আমাদের চলমান থাকবে। ধীরে আস্তে আর একটা গ্রুপ তৈরি হচ্ছে আমাদের শুধুমাত্র যারা বার অ্যাট ল করে, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করে ওনারা কি করে ইংলিশে পরীক্ষা দেন। সো ইংলিশে পরীক্ষার্থীর ক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্ম আমাদেরকে নাই। তানজিরের সাথে আলোচনা করেছি, আরো একজন জজ সাহেবের সাথে আলোচনা করেছি। আমরা এই প্ল্যাটফর্মটাকে কিভাবে মেক করতে পারি সেটাও চিন্তা করছি, কারণ ওনাদের একটা সমস্যা হয়ে গেছে। গত বছর আমার 6 জন পারেট লর স্টুডেন্ট ছিল, ওনারা ইংলিশে খুব ভালো এবং খুব ভালো বুঝে, কিন্তু বাংলাতেই শব্দগুলো ওনাদের কাছে কঠিন হয়ে যায়। সো আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আপনারা একে অপরকে সহযোগিতা করবেন এবং আমরা এখান থেকে সবাইকে নিয়ে আগাবো ইনশাল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্মটা ধীরে আসতে দেখেন প্রথমবারে কিছু ছিল, আপনারা এখন এসেছেন আরো সারা পাচ্ছি। সো আমরা এটা সারা বাংলাদেশে ছড়াই দেবো এবং মানুষকে সহযোগিতা করব, যেহেতু যেন মানুষ সহজেই এই বার কাউন্সিল নামক কবি একেবারে বলবো অভিশাপ, সেই অভিশাপ থেকে যেন মুক্ত পায়। আমাদের সাথে এইভাবে যুক্ত হয়েছেন আমাদের একজন ভাই, ভাই মনে হয় হচ্ছে রংপুরের, না ভাইয়া আছেন? ই হক, রংপুরে তো অনেকগুলো আছে, নাম ধরে ডাকেন না। ই হক আছেন? ই হক একজনকে দেখছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। জি স্যার, স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আজকে মনে হয় আপনাকে যুক্ত করেছি ভাইয়া, না? জি স্যার, জি স্যার, আজকে উপরে বলছেন। আপনি বাড়ি তাহলে রংপুর, না? জি, আমি রংপুর, আমি থাকি লন্ডনে, আপাতত পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসছিলাম। আচ্ছা, যেহেতু দেখে গেছি এই জন্য থাকবো পরীক্ষা পর্যন্ত স্যার, মনে হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হন। কোথাও কি ক্লাস করছেন নাকি আমাদের সাথে ক্লাস করার জন্য? না না, আজকে প্রথম লিখিত ক্লাস আপনি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকে আমরা রংপুরেরই অনেক প্রায় 7-8 জন এবার পাশ করেছে। বুঝো না 7-8 জন বললে কম হবে, মনে হয় বেশি করেছে, তাই না? আপনাদের এই আমার বুঝা যায় না, আমি তো পরে ফোন দিচ্ছি। 12 জন আছে শুধুমাত্র আপনার রংপুরে। যাই হোক, আপনাকে সর্বোচ্চ সহযোগী যদি আপনি থাকেন, হ্যাঁ, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো প্রশ্ন নিয়ে যদি দ্বিধা থাকে, এই জায়গায় আমি বুঝতে পারছি না, দুবার প্রশ্ন করবেন। সবাই এখানে পড়তে আসছেন, আপনাদেরও সময়ের দাম আছে। সুতরাং আপনি কোথায় বুঝতে পারছেন না আমি কি কথা বলছি, একাধিকবার প্রশ্ন করবেন, কিন্তু ফেল যাওয়া যাবে না, কথা এইটা। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ঠিক আছে। মাশাআল্লাহ। So, আমাদের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অভিযোগ। তাহলে এই 3টা বিষয়, 3টা সেকশন নিয়ে আপনার প্রশ্ন এবং সেইভাবে আপনাকে আনসার করতে হবে। আশা করি এই 3টা বিষয় অলরেডি আপনাদের কাছে পড়া এবং অলরেডি আপনার কিন্তু জানা থাকার কথা। অপরাধের বিবরণ, সুনির্দিষ্ট নাম, অপরাধের নামটি একেবারে সুন্দরভাবে 5টা করে 21-এ, 221-এ কি বলা আছে, 222-এ কি বলা আছে এবং 223-23-এ কি বলা আছে। সুনির্দিষ্ট একটা প্রশ্ন হচ্ছে অভিযোগ। ও, আমি একটা কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি। অভিযোগ পত্র আর একটা হচ্ছে অভিযোগ বা চার্জ হিয়ারিং, চার্জশিট, বুঝলেন? একটু আমাকে নিতে হচ্ছে 1 মিনিট। সমীর ফোন দিয়েছিল, উনিও বার এক লাপাড়া। সমীর খুবই ভালো। তো যাই হোক, ওরা পাস করে গেছে। ওরা বলতেছে যে রিটেনের জন্য খুব বিপদে পড়ে গেছে, আমাদের একটা এক্সট্রা একটা ক্লাস নেওয়া বা এই আমার ফ্রেন্ড লেভেলে কয়েকজন আছে ওনাদের, ওইটাতে যুক্ত হওয়া যায় কিনা। আমি বলছি যে আমার গ্রুপ আছে, পড়াচ্ছি, আপনি যুক্ত হলে এখানে যুক্ত হতে পারে। যাই হোক, আমাদের
তিনটা শব্দ আছে, একটা হচ্ছে অভিযোগ, আর একটা হচ্ছে অভিযোগ পত্র, আর একটা হচ্ছে অভিযোগ শুনানি বা যেটাকে বলছি চার্জ হিয়ারিং। এই তিনটা শব্দ তিনটা জায়গায় তিনটা সেকশনে কাজ করে, শব্দগুলো প্রায় একই। অভিযোগ গঠন যেটা আমরা বলছি, অভিযোগটা শুধু বলছি যখন, সেটা আমাদের চার্জ। এই চার্জ সম্পর্কে বলা চার্জ 221 থেকে শুরু করে 239 চার্জ, বিভিন্ন প্রকারের চার্জ গঠন করা হয়। এই যে অপরাধীকে শুনানি শোনানো হচ্ছে, এটাকে বলা হয় চার্জ। আর একটা হচ্ছে চার্জ হিয়ারিং, আপনি যেই দিন ফাইনালি কোর্টে সম্মুখে আপনি ডিসচার্জের জন্য পিটিশন দিবেন, সেইটাকে বলা হয় চার্জ হিয়ারিং। অর্থাৎ চার্জ বা ডিসচার্জের জন্য যেদিন শুনানির জন্য রাখা হয় কোর্টে। সাধারণত এবারের একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্ন নিয়ে একাধিকবার কথা বলেছি তথ্য বিমানের নিয়ে, যে চার্জ হিয়ারিং এর সময় কি কি বিষয় আপনাকে কোর্ট বিবেচনায় নিতে পারে। আমি বলেছি যে চার্জ হিয়ারিং এর সময় কোর্ট শুধুমাত্র ওই মামলাতে দাখিলকৃত যেই সমস্ত কাগজপত্র দিয়ে আছে সেই সমস্ত কাগজপত্র বিবেচনা করে। একটা মামলাতে কি কি কাগজপত্র থাকে, এতদিন পর্যন্ত নিশ্চয়ই আমরা কাগজপত্র সম্পর্কে জেনে গেছি, কি কি কাগজপত্র থাকে আমাদের। কি কি থাকে ভাইয়া বলেন তো একটু শুনে। প্রথমে থাকতে থাকবে অভিযোগ পত্র, মানে ওই যে এফআইআর কপিটা থাকবে স্যার। এটা কি অভিযোগ পত্র বলা হয়? এজাহার এজাহার কপি স্যার, সরি স্যার, মানে ওই এজাহার বা এফআইআর কপি স্যার। ওকে, হ্যাঁ জি, এজাহার করব স্যার। আর এজাহার তো ওই যে 154 তে স্যার, 154 ধারা যে এফআইআর করবে স্যার। হ্যাঁ, এরপরে এফআইআর, জি স্যার, এফআইআর এর পাশ হবে 164, 161, 165 ধারার যে বিষয়গুলো স্যার, ওগুলো থাকবে 163, 173 ধারার পুলিশ রিপোর্ট। এরপরে ওই যে ডাক্তারের যদি ময়না তদন্ত রিপোর্ট। এক্স্যাক্টলি ভাইয়া, আপনারা যেভাবে বলেন না ওইভাবে আমার কাছে মনে হয়, এইভাবে যদি আমি বলি না আমার জীবনেও মনে থাকবে না, আমার দাঁত মুখ যত যা আছে সব ভেঙে যাবে। একটু ওই মানে বলে সিরিয়ালি মনে থাকলে নিলে বড় ভালো হয় স্যার। যেমন স্যার এজাহারের পর ওই এজাহারের ভিত্তি করে এফআইআর কপিটা হবে। এরপরে স্যার পুলিশ যে কাজগুলো করবে, অর্থাৎ 156 অনুযায়ী পুলিশ তদন্তে যাবে, তারপরে 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করবে। এরপরে স্যার যদি সুরত মানে ইনকোয়েস্ট রিপোর্ট যদি করা লাগে ইনকোয়েস্ট রিপোর্ট করবে। তারপরে স্যার যদি জব্দ তালিকা হয় জব্দ তালিকার একটা লিস্ট, সিজার লিস্ট, ওটা করবে। এরপরে স্যার যে ওই এলাকার মানে যদি চার্ট বা ম্যাপ প্রস্তুত করে তাহলে সেটা, এরপরে যদি তার পোস্টমর্টেম পাঠায় পোস্টমর্টেম রিপোর্ট, তারপরে যদি এমসি যদি কোনো থাকে, পোস্টমর্টেম লাগলো না এমনি এমসি দরকার মেডিকেল সার্টিফিকেট, তাহলে সেটা। এরপরে স্যার 173 অধীনে এই যাবতীয় জিনিসগুলো পুলিশ পাঠাবে। এরপরে যদি কেউ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাহলে 164। এই সমস্ত কিছু নিয়ে পুলিশ 173 এর মাধ্যমে চার্জশিট করবে, অথবা যদি অপরাধ না হয় তাহলে ফাইনাল রিপোর্ট দিবে স্যার ম্যাজিস্ট্রেটের নিকটে। ভেরি গুড, অনেক কিছু চলে এসেছে। গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে মামলাগুলো যখনই শুনানি একটা মামলার কথা বলবেন, বিশেষ করে আমরা জিআর মামলার কথা বলছি, যখনই মামলার কথা বলবেন তখনই কয়েকটা বিষয় উল্লেখ মাথায় রাখবেন। নাম্বার 1, আপনি যখন একটা এফআইআর বা এজাহার হচ্ছে 154 নাম্বার 27 অনুযায়ী এফআইআর হচ্ছে, এফআইআর হওয়ার পরে যেহেতু এটা কাজ, এফআইআর হওয়া মানে কি, এটা কাজ নিজে বলতে পারবেন অপরাধ, আমলযোগ্য অপরাধ। যা আমলযোগ্য অপরাধ হওয়ার সাথে সাথে কি করে পুলিশ গ্রেপ্তার করে। 54 নাম্বার সেকশন যদি আমলযোগ্য অপরাধের কোনো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার সাথে তাহলে আপনি কি কাগজ পাইলেন, এফআইআর এজাহারের কাগজ পাইলেন। দ্বিতীয় নাম্বার, পুলিশ যদি গ্রেপ্তার করে কাউকে তাহলে গ্রেপ্তারের সাথে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। হ্যাঁ জি স্যার, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বাধ্যতামূলক। জি, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বাধ্যতামূলক। তাহলে এই কথাই বারবার আমরা ভুলে যাচ্ছি স্যার। নতুন না তো স্যার, এই জন্য স্যার বারবার মনে থাকে স্যার, মানে হ্যাঁ, এইভাবে যখন আপনি সিরিয়ালি মাথায় নিবেন যে কিভাবে পুলিশ মামলা নিল, তারপরে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট নিল, তার পুলিশ
এটাকে একটা তদন্ত করলো, তদন্ত করার ক্ষেত্রে সাক্ষীকে আহ্বান করলো 160 নাম্বার সেকশনে, সাক্ষী করার পর সাক্ষীগুলো জবানবন্দি গ্রহণ করলো 161 নাম্বার সেকশনে। সেই আসামি যদি আবার নিজের দোষ স্বীকার করতে চায় তাহলে 164 অনুযায়ী তিনি কি করলেন, 164 দিনের 164 মানে কি নিজের দোষ স্বীকারমূলক জবানবন্দি দিলেন। তারপর 165 নাম্বার সেকশনে যদি তদন্ত করার প্রয়োজন হয় তল্লাশি করবেন, সেক্ষেত্রে তল্লাশি করার ক্ষেত্রে 106 103 অনুযায়ী সিজার লিস্ট তৈরি করবেন। তারপরে পুলিশ জিজ্ঞাসাবাদের 15 দিনের জন্য 167 নাম্বার সেকশনের প্রয়োজন 15 দিনের পর্যন্ত কি করতে পারে, পুলিশ জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করে কি কি পাইছে সেটা একটা লিখিত ভাবে, এটাকে বলা হয় পুলিশ ফরওয়ার্ডিং। জানেন এটাকে পুলিশ ফরওয়ার্ডিং কি জানেন? পুলিশ গ্রেফতার করার সাথে সাথে জিজ্ঞাসা করার পরে কি কি পেয়েছে সেই জন্য একটা আসামিকে দেওয়ার সাথে সাথে ফরওয়ার্ডিং দিয়ে, এটা পুলিশ ফরওয়ার্ডিং। এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেলে চলবে। এইগুলোর উপরে ভিত্তি করে কোর্ট কি করেন, আসামি ডিসচার্জের জন্য হিয়ারিং করেন। এই প্রশ্নটা এবারও এসেছিল, মাঝে মাঝেই আসে। তাহলে ওখানে প্রশ্নের উত্তর ছিল যে আসামির দাখিলকৃত কাগজপত্রাদি এইটা ছিল হচ্ছে চার্জ হিয়ারিং এর সময় শোনা হবে না। আপনি আজকে চার্জ হিয়ারিং হচ্ছে, আপনি এই সময় নতুন করে কোনো কাগজপত্র দিবেন না। এই প্রশ্নটা এবারও এসেছিল, মাঝে মাঝে এই প্রশ্নটা আসে বিভিন্ন সময়। এবছরও আসার সম্ভাবনা খুবই বেশি, এখানে আবার বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো আপনাকে ক্রিমিনাল মামলা থেকে একেবারে স্পষ্ট ধারণা দিয়ে আমাকে যাই বলতে চান না, আমি হুবহু তোমার মতন বলতে পারি, কারণ এইটা সম্পর্কে আমার একেবারে নারী নক্ষত্র যেটা আমার জানা আছে। তা আপনার কিন্তু সেইভাবে জানতে হবে না, জানতে পারলে আপনি তো এইভাবে উত্তর দিতে পারবেন না। সো এই যে চার্জ হিয়ারিং এর সময় ডিসচার্জ হিয়ারিং, এটাকে বলা হয় চার্জ হিয়ারিং। আর একটা হচ্ছে চার্জশিট, যেটাকে বলছি আমরা চার্জশিট, এটাকে বলা হয় পুলিশ প্রতিবেদন। 173 নম্বর সেকশন অনুযায়ী পুলিশ প্রতিবেদন দেয়। আর আমরা চার্জ ফ্রেম যেটা পড়ছি, চার্জ ফ্রেমিং অফ দ্য চার্জ, যেটাকে চার্জ ফ্রেম হয় সেটা হচ্ছে 241 এর কেসে হয়। আর চার্জ, যেটা চার্জের কথা আমরা বলছি 221 থেকে শুরু করে 239 পর্যন্ত শেষ হয়। অলরেডি আমরা বলেছি চার্জের কি কি প্রশ্ন হয়, চার্জ থেকে চার্জ কাকে বলে এবং চার্জের কি কি ইলিমেন্ট থাকে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা প্রশ্ন থাকে, এখান থেকে একটা প্রশ্ন থাকে যে চার্জ কখন পরিবর্তন করা যায়। ছোট্ট একটা প্রশ্ন দিতে পারে যে চার্জ কখন পরিবর্তন। অলরেডি এবার এমসিকিউ এই প্রশ্নটা এসেছিল। এই চার্জ হচ্ছে ক্রিমিনাল মামলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মামলার যে কোনো পর্যায়ে অ্যাকর্ডিং টু সেকশন, আপনাকে প্রশ্নের উত্তর একেবারে সহজ, সেটা হচ্ছে 27 নম্বর 227 নম্বর সেকশন অনুযায়ী রায় ঘোষণা করবে যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যায় এবং নতুন করে চার্জ গঠন করতে পারে। তবে প্রত্যেকটি চার্জ পরিবর্তন সংযোজন আসামিকে অবশ্যই করে শোনাতে হবে এবং তাকে বুঝে দিতে হবে। বিচার শুরুর পর চার্জ পরিবর্তন সংযোজন হলে সাক্ষীকে পুনরায় কি করবেন, পুনরায় চার্জ যতটুকু পরিবর্তন হয়েছে সেই সমস্ত চার্জ পরিবর্তন সম্পর্কে তাকে বলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। এই প্রশ্নটা আসে চার্জ কখন পরিবর্তন করা হয়। এই যে চার্জের পরিবর্তনের সম্পর্কে যে সেকশন গুলো বললাম, যে চার্জ পরিবর্তন করলেন 227 নম্বর সেকশনে চার্জ পরিবর্তন করলেন, তারপর 200 চার্জ পরিবর্তন করার সাথে সাথে আপনি কি করতে হবে, ওই অভিযোগ অনুযায়ী চার্জ পরিবর্তন হলে অভিযোগটাকে সাক্ষীকে আবার পুনরায় তলব করতে হবে অ্যাকর্ডিং টু 231 অনুযায়ী। তাহলে এই প্রশ্নটা আপনাকে যখন করবে 227 নম্বর সেকশন প্রথম আপনাকে বলতে হবে, তারপরে পরিবর্তনের অগ্রগতির পরেই বিচার চলাকালীন কিভাবে করবেন, লাস্ট হচ্ছে 231 হিসেবে আপনি দিয়ে দিবেন। তাহলে চার্জ পরিবর্তনের ক্ষেত্রে আপনার যদি প্রশ্ন হয় তাহলে আপনার প্রশ্ন এইভাবে উত্তর দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়, সেই প্রশ্নটা হচ্ছে একটা চার্জ যদি ভুল হয় তার পরিবর্তনটা কি। এইভাবে একটা প্রশ্ন হয় যে চার্জ যদি ভুল হয় তার পরিবর্তনটা মানে তার ইফেক্টটা কি হয়। তাহলে একটা চার্জ গঠন হলো কি, চার্জ কি, চার্জের এলিমেন্ট গুলো কি, তারপরে চার্জ পরিবর্তন কখন করা যায়, চার্জ পরিবর্তন করলে কি কি করতে হবে। চার্জ পরিবর্তন করলে সিরিয়ালি মনে রাখবেন, চার্জ পরিবর্তন করলে অবশ্যই পরিবর্তন এবং সংযোজনটাকে আসামিকে পড়ে শোনাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, বিচার শুরুর পর যদি চার্জ পরিবর্তন হয় তাহলে ওই সাক্ষীদেরকে অ্যাকর্ডিং টু সেকশন, যে কথা বললাম অ্যাকর্ডিং টু সেকশন 231 অনুযায়ী বিচার যদি শুরু হয়ে যায়, অর্থাৎ সাক্ষীদের যদি সাক্ষী জবানবন্দি গ্রহণ করা হয়, পুনরায় ওই সাক্ষীকে আনতে হবে। সেই ক্ষেত্রে চার্জ পরিবর্তনের কারণে ন্যায় বিচার ব্যাহত হলে আপনি কি করতে পারবেন, আদালতে রিভিশন করতে পারবেন। যদি চার্জ ভুল হয় এবং চার্জ পরিবর্তন করা হয়, সেই আদেশে বারবার বলেছি যে চার্জ যে কোনো ধরনের আদেশ, আমরা কিন্তু
ক্রিমিনাল সিভিল প্রসিডিউরের ব্যাপক পরিবর্তন আছে। কখনো আদেশের বিরুদ্ধে আপিল করতে হয়, কখনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হয়, আউলা ঝাউলা। আর আমি ক্রিমিনাল প্রসিডিউরে বলেছি ভাইয়া কোনো কিছু চিন্তা করার দরকার নাই, সকল প্রকার আদেশের বিরুদ্ধে সোজা রিভিশন করবেন। এই ক্ষেত্রে যত যা আছে পরে দেখবেন, যেটা ব্যতিক্রম আছে সেগুলো আপনার জানার দরকার নাই, সরাসরি আপনি রিভিশন করে ফেলবেন। চার্জ করেছে, বিচার হয় নাই, এটা একটা আদেশ, চার্জ পরিবর্তন করেছে, আপনি সেটা এগেইনস্ট রিভিশনে যেতে পারবেন। আপনাকে এরকম বলতে পারে, প্রশ্ন আসতে পারে যে চার্জ পরিবর্তন করেছেন আদালত, সেখানে আপনার সংক্ষুব্ধ পক্ষ, এই সংক্ষুব্ধ পক্ষ হিসেবে আপনার করণীয় কি আলোচনা করুন এবং সেই অনুযায়ী একটা ড্রাফট বা মুসবিদা তৈরি করুন। এই ধরনের প্রশ্ন আপনাকে তৈরি করতে বলতে পারেন। সুতরাং আপনাকে সোজা চলে যেতে হবে যে চার্জ পরিবর্তন করলে অবশ্যই চার্জের যে বিধান সেগুলোতে যদি কোনো রকম কাজ না করা হয়, চার্জ পরিবর্তন করলে কি হয়, অবশ্যই আসামিকে সেটা পড়ে শোনাতে হবে এবং তাকে বুঝাই দিতে হবে, এবং বিচারের পূর্বে চার্জ গঠন বা সংযোজন হলে আসামিকে অবশ্যই 231 অনুযায়ী তাকে আবার ডাকতে হবে এবং আবার পুনরায় তাকে সাক্ষীর রিকল করতে হবে এবং সাক্ষীকে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এইগুলো যদি না হয় এবং আপনি যদি অসন্তুষ্ট হন, সরাসরি রিভিশন করবেন। রিভিশন কিভাবে হবে, রিভিশনের একটা ফরম্যাট দিয়ে দেবো, ওই রিভিশনের ফরম্যাট অনুযায়ী সারা জীবন ব্যবহার করবেন। ওকালতি থেকে শুরু করে সব জায়গায় ওই রিভিশনের ফরম্যাট ব্যবহার করবেন। আগে মাথায় নেবেন রিভিশনটা কি, কোথায় কি, কিভাবে লিখতে হয়। একবার লিখে দিলে যত প্রকার রিভিশন আসবে এই জায়গা থেকে, অর্থাৎ এই রিটেনে সব রিভিশন শুধুমাত্র এই ভিতরে ভিতরে পরিবর্তন করে দিবেন। সোজা কথা। চার্জ ভুলের পরিবর্তন ফলের পরিণত কি, এরকম প্রশ্ন বিভিন্ন সময় আসে। চার্জ যে আপনি করেছেন সেই চার্জ ভুল করে করেছেন, হবে হলো চুরির মামলা, আপনি লিখে যান ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলা। এরকম যদি হয়, চার্জ ভুলের ফলাফলটা কি বলেছে মোকদ্দমা কোনো পর্যায়ে চার্জ ভুল গুরুতর মর্মে গণ্য হবে না যদি চার্জটা এমন হয় যে একেবারে গুরুতর নয়, যেটাকে বলা হয় ইরিয়র অফ ইফেক্ট বলা হয়। 225 একটা সেকশন আছে, আপনি দেখবেন 225 ভুলের ফলাফল, অভিযোগের যদি সামান্যতম ভুল হয়, এরকম যদি হয় চার্জটাকে সুনির্দিষ্টভাবে আপনি দেখবেন যদি চার্জের অভিযুক্ত বিভ্রান্ত না হয় বা ভুলের কারণে ন্যায় বিচার যদি ব্যর্থ না হয়, তাহলে সেই ধরনের ভুল না চার্জ পরিবর্তন আপনি করতে পারবেন যে কোনো সময়। তবে যদি মারাত্মক ভুল হয়, যেমন একটা সেকশন আলোচনা করা হয়েছে চার্জের গুরুতর ভুল 232 তে আপনার একটা সেকশন আছে 332 নাম্বার সেকশনে, দেখবেন সেখানে গুরুতর ভুলের ফলাফল 332 নাম্বার সেকশন আছে। 332 নাম্বার গুরুতর ভুলের ফলাফল যদি আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ, জি 232 যদি আপিল আদালত বা হাইকোর্ট বিভাগের ক্ষমতা বলে, যদি দেখেন যে এই যে অভিযোগটা গঠন করা হয়েছে সেই অভিযোগটা এমন মারাত্মক ভুল, সেই ক্ষেত্রে অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিকে আত্মসমর্পণের ব্যাপারে বিভ্রান্ত করতে পারে। আদালত উপযুক্ত মনে করলে তাকে আবার নতুন করে চার্জ গঠন করার জন্য নির্দেশ দিতে পারে। তাহলে মারাত্মক ভুল একটা, আর একটা হচ্ছে সহজ সরল ভুল। তাহলে ভুলের ফলাফল যদি বলে, তাহলে ভুলের চার্জ, ভুলের পরিণত কি, এরকম যদি বলে, বা যদি এরকম বলে রিভিশন বা আপিল আদালত কর্তৃক কোনো চার্জ গঠন হয়নি মর্মে উচ্চারিত হলে ফলাফল কি। সপ্তম বিজ্ঞপ্তিতে এই প্রশ্নটা এসেছে। ছোট ছোট চার্জ সম্পর্কে যখন প্রশ্ন হবে, এইভাবে ছোট ছোট প্রশ্ন আপনাকে করে করবে। সুতরাং মারাত্মক ভাবে ভুল হয় এবং সেইটা ধরবে, ভুল ধরবে কিনা উচ্চ আদালত, যদি উচ্চ আদালত ধরে তাহলে নতুন করে আবার চার্জ গঠন করার জন্য নির্দেশ দিয়ে দিতে পারে। এটা হচ্ছে 332 নাম্বার সেকশনে। আর একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে 333 নাম্বার একটা সেকশনের সুস্পষ্ট একটা আমাদের আইনের বিধান আছে প্রত্যেকটি অপরাধের জন্য। কেউ ধর্ষণ করেছে, সেই ধর্ষণের সময় তাকে কাউকে মেরেও ফেলেছে, তাহলে ধর্ষণের জন্য একটা শাস্তি চার্জ গঠন হবে, মেরে ফেলেছে, খুন করেছে, সেটার জন্য একটা শাস্তি। তো আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে অভিযোগ গঠন করার কথা বলা হয়েছে। এরকম একটা প্রশ্ন আসে যে সুস্পষ্ট বিধান হচ্ছে প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক পৃথক অভিযোগ গঠন করতে হবে, কিন্তু পৃথক পৃথক অভিযোগ গঠন না করার কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আলোচনা করলে এই ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর ব্যতিক্রমের মধ্যে রয়েছে 234, 235, 236 এবং 239। এই চারটা সেকশন নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন সময় করে থাকে, ব্যতিক্রমগুলো আলোচনা করব। এই ব্যতিক্রমের মধ্যে 234 নাম্বার একটা সেকশন আছে যে যদি কোনো ব্যক্তি একই ধরনের অপরাধ 1 বছরের মধ্যে অর্থাৎ 12 বছরের মধ্যে একই ধরনের, ধরেন একটা ব্যক্তি 3 বার চুরি করছে 1 বছরের মধ্যে, তাহলে ওই 3টা অপরাধের জন্য একটা অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে বিচার করা যাবে। এটা 234 নাম্বার সেকশন।
আবার একাধিক অপরাধের বিচারে কিন্তু 235 নম্বর সেকশন আছে, 3টা বিধান উল্লেখ করা হয়েছে। পরপর সংঘটিত কাজগুলো পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত হলে 234, আবার 2টা পৃথক সংজ্ঞার কথা বলা হয়েছে। আবার আলোচনা করা হয়েছে, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 239 নাম্বার সেকশন। ওখানে একেবারে প্রশ্ন হয় প্রত্যেক বছর, সেক্ষেত্রে একই ব্যাপারে কিন্তু একই অপরাধ। সো আপনাকে কি করতে হবে, আপনাকে এই চারটা সেকশন 234, 35, 36 এবং 39 নাম্বার সেকশন পড়ে রাখতে হবে। তাহলে চার্জ সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে, চার্জ সম্পর্কে প্রশ্ন হতে পারে, চার্জ কি, চার্জের কি কি এলিমেন্ট থাকে, এগুলো আপনি পড়ে ফেলবেন, একই সাথে লিখে ফেলবেন। লেখার মাপ কাঠি আমি একটু দেখতে চাই। তো চার্জ কি, চার্জের কি কি এলিমেন্ট থাকে, এগুলো পড়বেন। চার্জের ভুলের ফলাফলটা কি, চার্জ কখন পরিবর্তন করা যায় এবং পরিবর্তনের আবার ফলাফল কি, সেটা আলোচনা করবেন। একই একটা মামলাতে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা ভাবে চার্জ গঠন করতে হয়, কিন্তু ব্যতিক্রমগুলো আলোচনা করব। এই চার্জ থেকে প্রশ্ন হবে, প্রত্যেক বছরই চার্জ থেকে প্রশ্ন হওয়ার চেষ্টা করে, বা প্রত্যেক বছরই চার্জ থেকে কিন্তু প্রশ্ন হয়। একভাবে যেখানে এখান থেকে যেভাবে প্রিলিতে প্রশ্ন করে, একইভাবে এখানে রিটেন থেকে প্রশ্ন হয়। সো আমরা কিন্তু প্রশ্ন পেয়ে গেলাম হচ্ছে মোট 3টা। আর আরেকটা প্রশ্ন আমরা অলরেডি দিয়েছিলাম যে কি কি কারণে, ওখান থেকে আরেকটা প্রশ্ন আসে তোমাদের বার কাউন্সিল একটা জায়গা থেকে প্রশ্ন করে। সেই প্রশ্নটা হচ্ছে নির্বাহী বিভাগকে সন্তুষ্ট করার জন্য এক জায়গা থেকে প্রশ্ন করে। সেই প্রশ্নটাকে কি বলা হয়, 144 এবং 145 নাম্বার সেকশন থেকে একটা প্রশ্ন করে। বারবার বিভিন্ন সময় আমি দেখেছি যে 144 এবং 145 থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখছি যে এই যে ফেসবুকে যদি আমি মানে এই যে বিজ্ঞপ্তিতে এই ভালো ছেলেপেলে, এগুলো তো ভালো ছেলেপেলে খুঁজে পাওয়া খুব টাফ। ওই যে আবেগের বশে কি একজন নাম্বার বেশি মানে নক করতেছে, কিন্তু আদৌ একদিনও ক্লাস করে না, একদিনও পড়বে না, শুধু আন্দাজে। এখন ভালো ছেলেগুলোকে আইডেন্টিফাই করবো কি, ওই যে আপনাদের সাথে পড়াশোনা টুন করে বাঁচতেছে, রাখতে হবে। আর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, এবং এখান থেকে একটা বড় ধরনের প্রশ্ন পড়ে। সেই প্রশ্নটা যে কথা বলছি, স্থাবর সম্পত্তি ব্যবহার অধিকার সম্পর্কিত বিরোধ দেখা দিলে ফৌজদারি কার্যবিধির অধীনে কিরূপ ব্যবস্থা গ্রহণ করা যায় আলোচনা করুন। একেবারে বড় প্রশ্ন, খুব বেশি প্রশ্নটা আসে কোন কোন ক্ষেত্রে কোন 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 কার্য অনুযায়ী। যে প্রশ্নটার কথা বললাম, কি কি ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 145 ধারা প্রয়োগ করতে পারে। এত গুরুত্বপূর্ণ একটা সেকশন, এই সেকশন নিয়ে বারবার প্রশ্ন করার চেষ্টা করে যে কি 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 ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 145 ধারা প্রয়োগ করে, এই ধরনের একটা প্রশ্ন থাকে। আবার দেখেন এই প্রশ্ন দেখলেই মনে হয়ে যায় যে এই প্রশ্নগুলো আহারে কত সুন্দর সুন্দর এবার প্রশ্ন পিলিপি করেছে। যে প্রশ্নটা এসেছিল 144 ধারা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, তাই না? জি স্যার। স্যার প্রথম প্রশ্ন ছিল স্যার, আমার তাই না? প্রথম প্রশ্ন ছিল। জি স্যার। আর 144 আর 145 কোনো বছর বাদ নাই স্যার প্রশ্ন হওয়া, প্রত্যেক বছর এই দুটো ধারাতে প্রশ্ন হয়। সুতরাং রিটেনে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এই জায়গা থেকে দুটো প্রশ্ন। কি কি অবস্থায় 144 ধারা প্রয়োগ করা যায়, আর কি কি ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 145 ধারা প্রয়োগ করেন, এই দুটো যদি আপনি পড়েন তাহলে অন্য অন্য জিনিস 144 এবং 145 থেকে যে ধরনের প্রশ্ন করুক না কেন কখনোই আপনাকে আটকাতে পারবে না। এই হলো ব্যাপার। এখান থেকে আরেকটু যুক্ত করে যায়, ম্যাজিস্ট্রেট কখন দখল নির্ধারণে অসমর্থ হলে পক্ষগণকে কি করবেন, আপনার বিরোধী বিষয় সম্পর্কে যদি 146 থেকে একটা প্রশ্ন করে, মানে ক্রোকের আদেশ দিতে পারে, 146 থেকে একটা প্রশ্ন করে, একটু যুক্ত করে দিতে পারে। 144 এবং 145 সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, এখান থেকে কথা বলার নাই, আপনাদেরকে পড়ে দিতে হবে এবং বেশ মজা করে পড়বেন। 144 এবং 145 এই দুইটা ক্ষমতা ইউজ করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণরা কি কি অবস্থায় এরূপ আদেশ জারি করেন। 144 নম্বর সেকশনে মোট 4টা কথা বলা হয়েছে। আইনগতভাবে নিযুক্ত কোনো ব্যক্তিকে, আইনগতভাবে যিনি নিযুক্ত হয়েছেন তাকে যদি বিরক্ত করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয় বা ক্ষতি আশঙ্কা করলে, মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকলে, দাঙ্গা মারামারি আশঙ্কা থাকলে এবং জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটলে 144 নাম্বার সেকশন অ্যাপ্লাই জারি করা হয়ে থাকে। 144 নাম্বার সেকশন খুব জরুরি পরিস্থিতি জারি করা হয়ে থাকে। আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু করেন না,
আর মেট্রোপলিটন এলাকা ব্যতীত সব জায়গাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এই 100 জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই 144 নম্বর সেকশন জারি করে থাকে। এই 144 নম্বর সেকশন থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 144 নম্বর সেকশন কতদিন পর্যন্ত বলবৎ থাকে, একটা পয়েন্ট দিবেন, এই পয়েন্ট দিয়ে সরাসরি লিখে দিবেন যে ফৌজদারি কার্যবিধি 144(6) অনুযায়ী মোট 2 মাস পর্যন্ত এটা কার্যকারিতা হয়ে থাকে। 2 মাস পরে 144 ধারা অটোমেটিকলি বাতিল হয়ে যায়। যদি পরিস্থিতির উন্নত না হয় বা সমাধান না হয়, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আবার সময় বাড়াতে পারে। 144(6) নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা সেকশন এবং এখান থেকে প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। তো কি কি পরিস্থিতিতে আপনাকে 144 ধারা জারি করতে হবে? মোট 4টা পরিস্থিতি 144 জারি করতে হবে। আইনের কোন ব্যক্তিকে যদি বাধা প্রদান, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা থাকে, মানসিক জীবন স্বাস্থ্য নিরাপত্তার যদি ঝুঁকি থাকে, দাঙ্গা মারামারির আশঙ্কা থাকলে এবং জনগণের শান্তি বিঘ্ন থাকলে এই 4টা কারণে 144 নম্বর সেকশন জারি করা হয়। 144(6) অনুযায়ী 2 মাস পর্যন্ত বলবৎ থাকে। 2 মাস পরে অটোমেটিকলি এটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। যদি পরিস্থিতি উন্নত না হয় সেক্ষেত্রে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে বাতিল করতে পারে। তবে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে কতদিন? 2 মাস। 2 মাস। আমাদের এই মাসটা আরেকটা বুঝছি। একই সাথে এই প্রশ্নটা ছোট্ট প্রশ্ন, সুতরাং এই প্রশ্নের সাথে নতুন করে যুক্ত করে দিলে কি কি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145 নম্বর সেকশন জারি করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বলে 145 নম্বর সেকশনে পক্ষগণের জমি জমা নিয়ে বিরোধ দেখা যায়, জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, এই প্রশ্ন ডাইরেক্ট আসতে পারে যে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়। তো জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি উন্নয়ন সম্পর্কিত খাজনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার যদি গোলযোগ দেখা যায় সেক্ষেত্রে 145 নম্বর সেকশন জারি করা হয়। বিরোধী খবর পাঠানোর সাথে সাথে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো রিপোর্ট নিতে হয়। বিরোধী কারণ সম্পর্কে শান্তি ভঙ্গ যদি কোর্ট সন্তুষ্ট হন এবং বিরোধী অবশ্যই সংবাদ ম্যাজিস্ট্রেট স্থানীয় এখতিয়ার প্রয়োগ করতে পারে এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষ সম্পর্ক নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ধরনের অ্যাপ্লাই করে থাকেন। তো 144 এবং 145 থেকে প্রশ্ন কিন্তু হবে। 145 এবং 144 নাম্বার সেকশন প্রত্যেক বছরই কিন্তু আমাদের যেহেতু একটা মাত্র সেকশন, যে সেকশনটাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এরকমও প্রশ্ন বিভিন্ন সময় পড়ে বা সহজ যদি প্রশ্ন করতে পারে যে 144 এবং 145 ধারার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন বা পার্থক্য আলোচনা করুন, কখন 144 ধারা এবং কখন 145 ধারা ঘটে সেক্ষেত্রে আলোচনা করুন, এরকম একটা প্রশ্ন করতে পারে। সো 144 নম্বর সেকশন যদি ভঙ্গ করা হয়, আমরা জানি কিনা যে 144 নম্বর সেকশন যদি ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ কি, সেই ধরনের কি ধরনের শাস্তি দেওয়া হয়। 144 অমান্য করলে তার পেনাল কোডের 188 নম্বর সেকশন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। 188 নম্বর সেকশন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দণ্ড প্রয়োগ করে থাকে, যেটা দ্বিতীয় তফসিলের 8 নম্বর কলাম অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাধী বিচার করতে পারবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কথা আমরা বলছি যে এখানে কিন্তু যদি কেউ 144 ধারা ভঙ্গ করে তাহলে 188 অনুযায়ী কিন্তু সাজা দিতে পারে। আমাদের এই ধরনের বিষয়গুলো থেকে প্রশ্ন বিভিন্ন সময় আসতেছে। তো আমাদের আজকে দুটো প্রশ্ন যুক্ত হচ্ছে। একটা হচ্ছে চার্জ কি, চার্জ কখন পরিবর্তন হয়, চার্জের কি কি এলিমেন্ট থাকে, কখন চার্জ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারে 80%, মানে একেবারে 80 বলতে পারেন, কারণ এখানে প্রশ্ন থাকবে মাত্র দুইটা, তো আপনাকে উত্তর দিতে হবে একটা। আবার এই দুইটার মধ্যে 4টা থাকবে স্যার, 4টা প্রশ্ন থাকবে স্যার। খ খ 4টার মধ্যে 2টা দিতে হবে। হ্যাঁ ওইটাকে একটা প্রশ্ন ধরেন, সেই কথা আমি শেষ করিনি। ওইটাকে ছোট ছোট ল্যাঙ্গুয়েজ আকারে ক খ গ ঘ পর্যন্ত করে দিতে পারে। একটা প্রশ্নের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন হয়, এক্সাক্ট একটা বলতে একটা বুঝায় না, ওখান থেকে বিভিন্ন যুক্ত করে। সো খুবই গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 144 এবং 145 এবং 4। আমরা 4টা প্রশ্ন নিয়ে কথা বলছি। একটা হচ্ছে পুলিশের ক্ষমতা, অর্থাৎ আমরা ওই সেকশন নিয়ে যত প্রকার সেকশন, ওই সেকশনগুলো থেকে যত প্রকার সেকশন হয়, যেমন হচ্ছে চার্জশিট কি, কখন নামা পিটিশন দেওয়া হয়, পুলিশ কখন ময়না তদন্ত করবে, অর্থাৎ 154 থেকে শুরু করে 175 পর্যন্ত একটা ভাগ বিভক্ত করেছি, 190 থেকে শুরু করে 205 পর্যন্ত একটা সেকশনে বিভক্ত করেছি, 221 থেকে 239 পর্যন্ত একটাকে নিয়ে নিলাম। আর আমরা 144-45 সেকশনের সাথে 146-147 ছোট ছোট ভাবে যেভাবে প্রশ্ন করে সেগুলো আমাদের দেখে দিবেন। এখান থেকে বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন করে, প্রবলেমেটিক প্রশ্ন করলেও প্রবলেমেটিক প্রশ্নগুলো আমরা একটু দেখে ফেলবো। তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে দ্রুত গতিতে কালকে যেগুলো বলেছিলাম সেগুলো কি লিখেছেন, সবাই কি লিখেছিলেন?
স্যার আমি লিখেছিলাম স্যার, লিখে পাঠাচ্ছি স্যার, আমার লেখা তো ঠিক হচ্ছে না স্যার। এতগুলা মানুষের মধ্যে দুইজন তিনজন। জি স্যার জাহাঙ্গীর ভাই কিছু বলতে চাচ্ছেন? যে ভাই শোনা যাচ্ছে কি? জি 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 ভাইয়া শুনে যাচ্ছে। একটা ওই যে যেহেতু সার্চ রিলেটেড, তো যদি অন্য টপিকসে যাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তো হয়তো কারো উপকারও লাগতে পারে, যেহেতু প্রবলেমেটিক কোশ্চেনও আসতে পারে একটা বিষয় সার্চ রিলেটেড। সেটা হচ্ছে ভাই, বিষয়টা বোঝার জন্য এভাবে বলতেছি যে একটা জিয়ার মামলায় পুলিশ ধর 323, 325, 326। ভুল সেকশনে যে তার ঘটনা হয়েছে। জি জি ভাই, আমি চার্জে রিলেটেড যাচ্ছি। ধরেন 325, 326, 307-এ চার্জশিটে দাখিল করলো এবং আদালত চার্জ শুনানির জন্য রাখলো। ওই দিন বিজ্ঞ আদালত কি করলেন, 307টা আপনার বাদ দিয়ে বাকি সেকশনে বা 379 আর বাকি সেকশনে চার্জশিটটা গৃহীত করলো। এখন এরপর তো পরের ধাপটা বিজ্ঞ আদালত কি করে, চার্জের জন্য রাখে। আমার কথাটা হচ্ছে এখন এই, ওই যে যেদিন চার্জের দিন থাকলো ওই দিন ওই ধারা কি কোনো কমানোর সুযোগ আছে না? ধারা যে ধারাগুলো এটা দেখা গেল যে চার্জ গৃহীতের দিন এই ধারাটা হয়তো বা আদালতের বাদ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু রাখে নাই। এখন সেক্ষেত্রে আর কোন স্টেপে যা ওই ধারাটা বাদ দেওয়ার চার্জ তো এখন গৃহীত করলেই পরবর্তীতে আর ওই ধারাটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এটা একটা বিষয়। আর চার্জের দিন একবারে আমরা তো শুধু ডিসচার্জের প্রেয়ারই দেয়, আসামিকে একবারে অব্যাহতির জন্য দেওয়া হয়, কিন্তু ওই দিন ধারা কমানোর সুযোগ আছে কিনা দুটো। আর সচরাচর ওই চার্জশিট গৃহীতের দিনই তো বিস্তারিত আলোচনা হয় যে এই ধারা থাকে না থাকে না, সার্বিক বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়। তাহলে ওই দিনই তো ওই ধাপের পরবর্তীতে তো সাক্ষীটা রাখা যায়, তাহলে পরবর্তীতে এই চার্জের জন্য রাখে কেন? একটু যদি বিস্তারিত বলতেন। আমার মনে হয় এই রিলেটেড কোশ্চেন কিন্তু ভাই আসে প্রবলেমেটিক আকারে এবং আদালতও ফেস করা যায়। আশা করি আপনি বুঝতে পারছেন। একটু বিষয়টা যদি আলোচনা করতেন সবার উপকার হতো। এই হলো বিষয় ভাই। আপনি ক্লিয়ার কি ভাই? উনি যে প্রশ্নটা, জি আমি ক্লিয়ার, উনি যে প্রশ্ন করেছে আপনারা কি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছেন? অনেকগুলো কোশ্চেন আছে এবং গুরুত্বপূর্ণ, এবং এই রিলেটেডই কিন্তু ভাই প্রবলেমেটিক সুরে দেয়। উনি যে প্রশ্নটা করেছে, উনি একজন অ্যাডভোকেট, আমাদের গত ব্যাচের স্টুডেন্ট, এবং উনি নিয়মিত আমাদের সাথে থাকেন, শুনেন, দেখেন। আপনারা কি বুঝতে পেরেছেন উনি কি প্রশ্ন করেছে? স্যার আমরা বুঝতে পারছি। জি বলেন তো, আমি ভাই কি বুঝতে পেরেছেন একটু শুনি তো, যে কি বুঝতে পার। আর উনি যেটা প্রশ্ন করছে, তার উনি বলতেছে যে যদি চার্জ গঠনের সময় যদি কোনো ধারা বা মানে ধারা আবেদন ক্রমে উক্ত ধারাটা কি আমরা কর্তন করতে পারবো কিনা, এইটা হচ্ছে ওনার প্রশ্ন ছিল। আর মামলা চলাকালীন সময় যদি আমরা ওই ধারাটাকে আর কি কর্তন করতে পারবো এ ফোনটা ধরিস না, দেখছিস না ফোনটা? মা জি জি ঠিক আছে আনোয়ার ভাই, তার সাথে আর একটু অ্যাড করে দেই। মনে করেন আইও সাহেব চার্জশিট আপনার চার্জশিট দিচ্ছে ধরেন 325, 326, 307 বা 379 চুরির ধারা দিয়ে দিচ্ছে। 499 দিন একদিন কিন্তু ডেট রাখে। এখন কি করলেন বিজ্ঞ আদালত, হয়তো যদি মনে করে আসামি পক্ষের যদি উকিল থাকে থাকলো, অনেক সময় নিজে ওই চার্জশিটটা দেখে 307টা বাতিল করে দিল, 379 ধারায় চার্জশিটটা গৃহীত করলো। এখন এই ক্ষেত্রে পরবর্তীতে এখন কোন সময় আমি দেখা যাচ্ছে 379টাও বিজ্ঞ আদালত ভুল করে অন্তর্ভুক্ত করছে, পরবর্তীতে আমি কোন সময়ে 379টা পত্তন করার দরখাস্ত দিতে পারি আচ্ছা স্যার, বা পারবো কিনা, বা এক্ষেত্রে এখন আমার করণীয় কি? ওকে আমি কি সলিউশন দিয়ে ওকে, আপনার
অনেক দুইটা প্রশ্ন করেছে আপনাদের কাছে, সরি আমার কাছে। দুইটা প্রশ্নের মধ্যে ওই যে কথা আপনাদেরকে বললাম, একটা হচ্ছে চার্জ ফ্রেম, আর একটা হচ্ছে চার্জ হিয়ারিং, আর একটা হচ্ছে চার্জ শিট। এইগুলো কথার মধ্যে উনি বলতে চাচ্ছেন যে একটা মামলা যখন জিআর মামলা হয়, এই মামলাতে পুলিশ একটা প্রতিবেদন দেয়। এই প্রতিবেদনটাকে যদি আসামির বিরুদ্ধে কোনো অপরাধ পাওয়া যায়, তখন উনি পুলিশ 173 নম্বর সেকশন অনুযায়ী পুলিশ প্রতিবেদন দেয়। এই প্রতিবেদনটাকে বলা হয় চার্জশিট। এই চার্জশিট যখন আদালতে পাঠানো হয়, তখন আদালত এই চার্জশিটটা গ্রহণ করবেন নাকি গ্রহণ করবেন না, এটা আদালতের একান্তই ব্যক্তিগত বিষয়। উনি যদি মনে করেন যে এই চার্জশিটটা গ্রহণ করা যাবে, গ্রহণ করতে পারেন। উনি যদি গ্রহণ না করতে চান বা পরিবর্তন করতে চান, উনি যে কোনো সেকশন এই চার্জশিট যখন দিচ্ছেন তখন সেই সময় পরিবর্তন করতে পারেন। এখন জামিন সাহেব আর একটা প্রশ্ন করলেন যে যদি এইটা তো পরিবর্তন হলো, এখানে বিস্তারিত কথা হলো, চার্জশিটটা গৃহীত হলো, কোর্ট গৃহীত হওয়া মানে কোর্টে যখন চার্জশিটটা দেওয়া হয় তখন একসেপ্টিং লিখে সিগনেচার করে ভুক্ত করা হলো। এইভাবে ওই চার্জটাকে ওই চার্জশিট যেটা অর্থাৎ পুলিশ যে 173 নম্বর সেকশনে প্রতিবেদন দিয়েছে সেটা মামলার সাথে যুক্ত করে দেওয়া হয়। আর একটা স্তর থাকে যে চার্জশিট যুক্ত করে দেওয়ার সাথে সাথে কোর্ট একটা টাইম নেন যে এই চার্জটাকে ফ্রেম করবে। এটা তো পুলিশ প্রতিবেদন দেবে, এটা একটা বিষয়, তাহলে এই সময় পরিবর্তন করতে পারে। নাম্বার 2 হচ্ছে চার্জ ফ্রেম করবেন। এখন যেটা কথা আমরা বলছি যে চার্জটাকে ফ্রেম করার জন্য কি কি এলিমেন্ট থাকে, চার্জের বিবরণ থাকবে, যত বিষয়গুলোর কথা বললাম আমরা সেগুলো বিবরণ থাকে। এই চার্জ ফ্রেমের দিন একটা ডিসচার্জের ক্রিয়ার সময় দিয়ে থাকে আদালতে। সবসময় ডিসচার্জ চার্জ ফ্রেম যখন করবেন অবশ্যই সেই সময় কোর্ট, যে কোনো সময় কোর্ট, আমাদের সেকশনে বলাই আছে যে কোর্ট যে কোনো সময় রায়ের পূর্বে যে কোনো সময় চার্জটাকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে, সংযোজন করতে পারে, এমনকি চার্জটাকে রেকটিফাই পর্যন্ত করতে পারে। সো এই যে চার্জ হিয়ারিং, চার্জশিট করা প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো সময় কোর্ট হয় চার্জ গৃহীত হয়েছে সেই সময় বাদ দিয়ে দিতে পারে, আবার চার্জ ফ্রেম যখন হচ্ছে তখন কিন্তু চার্জ ফ্রেম থেকেও বাদ দিয়ে দিতে পারে। ইভেন দো আসামিকে সেই সময় ডিসচার্জও দিয়ে দিতে পারে। এই সময়টা কেন একটা সময় দেওয়া হয়, উনি আরেকটা প্রশ্ন করেছে যে চার্জ যেদিন শিক্ষা গৃহীত হয়েছে সেই দিনই তো সবকিছু বাদ দেওয়া হলো, তাহলে চার্জ ফ্রেমের আলাদা একটা দিন কেন রাখা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে একেবারে আইনের ম্যান্ডেটরি প্রভিশন যে একটা মানুষ মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিভিন্ন স্টেজ থাকে। এই ব্যক্তি একজন আসামি যখন অপরাধী হন, তিনি কোনো মামলা থেকে অব্যাহতি হতে হলে তাকে কি করতে হয়, চার্জ যেদিন ফ্রেম হবে সেই দিনই শুধু আপনার ডিসচার্জ পিটিশন দিতে পারবেন। দ্যাটস ওয়াই আদালতের ম্যান্ডেটরি প্রভিশন আপনাকে চার্জ ফ্রেমের দিন একটা সময় রাখতে হবে এবং ডিসচার্জের জন্য একটা সময় দিতে হবে। যদি ডিসচার্জের জন্য আপনি সময় না দেন, ডিসচার্জ পিটিশন দেখ আর না দেন, চার্জ ফ্রেমের জন্য আপনার সময় যদি না হন, তাহলে 561 অনুযায়ী ডিভিশনে আপনি যাবেন এবং কোয়াশনের জন্য আবেদন করতে পারেন। আমরা সিভিল মামলা দেখেছি, একটা সিভিল মামলা আর্জির মাধ্যমে দাখিল হয়, সমন দিতে হয়, রিটেন স্টেটমেন্টের জন্য রাখা হয়, তারপরে ইস্যু গঠন হয়, তারপর অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন এর জন্য পাঠানো। এই যে প্রত্যেকটি কিন্তু একটা স্টেপ, ঠিক একইভাবে চার্জ ফ্রেমও একটা স্টেপ। তারপরে চার্জ গৃহীত অর্থাৎ চার্জশিটটা গৃহীত হওয়া, দুইটা কথা কিন্তু দুই রকম বারবার বলেছি। আমি পড়ার সময় কিন্তু বলেছি যে এই তিনটা শব্দ কিন্তু বলা আছে, একটা হচ্ছে চার্জশিট, আর একটা হচ্ছে চার্জ ফ্রেম, আর একটা শুধু চার্জ। এই তিনটা শব্দ কোথায় কখন, এগুলো সবগুলোই একটা ক্রিমিনাল মামলার ম্যান্ডেটরি প্রভিশন। যে কোনো সময় কোর্ট চার্জটাকে পরিবর্তন করতে পারে এবং সেই ক্ষেত্রে উনি স্টেপ গ্রহণ করতে পারে। ইভেন দো আইনে স্পষ্টভাবে বলা আছে, বিভিন্ন এই জায়গায় আইনে না, বিভিন্ন হায়ার কোর্টের রেফারেন্স আছে যে কোর্টে যদি একজন পুলিশ প্রতিবেদন দিয়েছে যে সুস্পষ্ট অভিযোগ কারণ পেয়েছে, কোর্ট চাইলে সেই চার্জশিটটাকে গৃহীত নাও করতে পারে। এখন ধরেন চার্জশিট দিয়েছে, হাফ হইতে পারে না যে 10 জন আসামির মধ্যে 7 জনকে অন্তর্ভুক্ত করেছে আর 3 জনকে বাদ দিচ্ছে পুলিশ টাকা পয়সা খেয়ে। চার্জশিট কিন্তু হয়েছে, বাদী পক্ষ তো সেই চার্জশিটের এগেইনস্টে নারাজি পিটিশন দিতে পারে যে নতুন করে এই চার্জশিটে ভুল আছে, বিভ্রান্তি করে আপনি নতুন করে চার্জ তদন্ত করার জন্য আপনি নির্দেশ দিয়ে দিতে পারেন। এছাড়াও পুলিশ
স্বপ্রণোদিত। এবারও এই প্রশ্ন এসেছিল তাই না, যে কত নাম্বার সেকশন অনুযায়ী ফার্দার ফার্দার চার্জশিট দিতে পারে, তাই না? জি স্যার, আসছিল স্যার। এই প্রশ্নটা কিন্তু এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। 173-এর একে স্যার, ওটা প্রশ্ন আসছিল 173-এর একে। এই প্রশ্নগুলো বুঝতে হলে আপনাকে প্রসিডিউরে যে কথা বললাম, যে আমাকে দীর্ঘ সময় আপনাদের সাথে থাকতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন। অত্যন্ত ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে, উনি প্রশ্ন করেছেন। জি জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ মনের কথা বুঝতে পেরে এবং ওই অনুবাদ উত্তর দেওয়ার জন্য অনেক উপকৃত হতে। এই কোর্টে এই ধরনের, উনি কোর্টের রেগুলার যান, উনি একজন প্র্যাকটিশনার, উনি কোর্টের একজন অ্যাডভোকেট, আমাদের এই গ্রুপ থেকে স্টুডেন্ট, যার ফলে দেখলো ওনাকে, আমাদের 2-3 জনকে আমি মাঝে মাঝে ধন্যবাদ দিই, তার মধ্যে উনি একজন। উনি সেই পিডিতে থেকে যুক্ত হয়েছেন আমার সাথে, এ পর্যন্ত উনি অ্যাডভোকেট হয়েছেন। তারপরে যত কাজ থাকুক উনি আমাদের কথা শোনে, আইন এখান থেকে এসে কোথায় কি আছে ছোট ছোট করে প্রশ্ন করে। সো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আইনজীবী হয়ে গেছি, আবার কিসের এই আলোচনা শোনা, কত দূর এখন কত জায়গায় ঘুরতেছি। যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে। সো এই প্রশ্নগুলো বিভিন্ন সময় যখন কেউ করবে, খুব গুরুত্বের সাথে, জি গোলাম কিপ্রিয় ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, তাহলে আপনি দাঁড়ান, আমি প্রশ্ন পড়া দিয়ে নেই দুইটা, তাহলে আজকে দুইটা বিষয় নিয়ে শুধু পড়বেন, তাহলে মোট 5টা বিষয় আমি যে কোনো সময় কিন্তু আপনাদের জিজ্ঞেস করব, যে কোনো সময় পড়া জিজ্ঞেস করবো, যে কোনো সময় লিখতে বলতে বলবো, যে কোনো সময় স্পেসিফিকলি উত্তর দেওয়ার জন্য বলতে বলবো, কিন্তু 5টা বিষয় কিন্তু আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। প্রতিদিনের পড়া যদি প্রতিদিন না পড়েন তাহলে গ্যাপ পড়ে যাবে এবং আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি কি বলতেছি আমার সাথে সাথে আগাইতে পারবেন না। তো সবকিছু বাদ দিয়ে প্রতিদিন যা যা পড়া দিচ্ছি তা তা পড়বেন। জি ভাইয়া বলেন। স্যার ওই চার সংক্রান্ত একটা বিষয় স্যার, এই পুলিশ তো স্যার এই তদন্ত প্রতিবেদন এগুলো হচ্ছে দেয় ম্যাজিস্ট্রেটের নিকটে, তো ম্যাজিস্ট্রেট রেডি টু ট্রায়াল বা রেডি ফর ট্রায়াল পর্যন্ত এই যাবতীয় কাজগুলো ম্যাজিস্ট্রেটের নিকটেই হয় স্যার। কিন্তু ম্যাজিস্ট্রেট নিকটে একটা স্যার হচ্ছে চার্জ গঠন করে, অর্থাৎ ডিসচার্জ পিটিশন দেওয়া হয় 241-এর কতে ম্যাজিস্ট্রেট ট্রায়ালে, আর স্যার সেশন কোর্ট ট্রায়ালে দেওয়া হয় 265 সিতে। এখন স্যার যে মামলাগুলো হচ্ছে দায়রা আদালতে বিচার্য, ওগুলো ডিসচার্জ কি দায়রা আদালতেই করবে না ম্যাজিস্ট্রেট রেডি টু? দায়রা আদালতে করবে। মামলাটা যখনই রেডি ফর ট্রায়াল যখনই শেষ, অর্থাৎ যখনই একটা মামলা, একদিন গল্পের সালে বলেছিলাম, মানে মাস্টার ক্লাস নিয়েছিলাম, মাস্টার ক্লাস একেবারে মনে আছে, গল্পের কোন খালি সেকশন অনুযায়ী কোথায় কিভাবে মামলাটা ট্রান্সফার হচ্ছে, কোথায় মামলা দায়ের হচ্ছে, এই মামলা কোথায় জামিন হচ্ছে, এরকম একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? মাঝে মাঝে এই ধরনের ক্লাস একটা নিতে হবে, তাই না? জি স্যার, মনে আছে স্যার। জি স্যার, জি স্যার, ও বলছিলেন স্যার। এই মামলা রেডি ফর ট্রায়াল হয় যদি যদি এই মামলাটাতে যখনই ক্রিমিনাল মামলাতে চার্জশিট চলে আসে, তখন এই চার্জশিটটা যখনই চলে আসে, যদি মামলাটা আসলে ম্যাজিস্ট্রেটের কাছে বিচারের জন্য হয় তাহলে ম্যাজিস্ট্রেট চার্জ হিয়ারিং করে, আর যদি না হয় উনি চার্জ ট্রেনিং চার্জ তো করার ওনারা ইখতিয়ারি নেই, তখন কাগজপত্র দিয়ে সরাসরি পাঠিয়ে দেয়, তখন ওই যে 265 অনুযায়ী কিন্তু দায়রা জজের চার্জ শুনানি হয়। স্যার তাহলে অব্যাহতি সংক্রান্ত ডিসচার্জ সংক্রান্ত যদি কোনো পিটিশন আসে, দরখাস্ত দুইটা জায়গা দিতে পারবেন, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে আর একটা হচ্ছে দায়রা জজ। স্যার স্যার ওখানে যদি বলেন কি ভাই? স্যার তাহলে 5 বছরের উপরে যদি কোনো অপরাধ হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার যেটা দায়রা আদালতে বিচার্য, আমরা ডিসচার্জ পিটিশনে মেনশন করব মোকাম যেটা বিজ্ঞ, ওই যে এক্সাক্ট ওই কথাটা বলবেন না যে 5 বছরের উপরে, আপনি বলবেন ওই যে কলামে বিচারিক ক্ষমতাকার দ্বিতীয় তফসিলের 8ম কলামে 8ম কলামে যেটা বিচার্য বিষয় যার সেখানে শুনানি পাবে। জি, এই কথাটা বলুন। 5 বছর শব্দটার ক্ষেত্রে এখানে একটু ভেরিয়েশন আছে। না স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, ওখানে ধরেন আপনার ধারা দিচ্ছে দণ্ডবিধি, ধরেন 307 বা 304 এরকম যদি দণ্ডনীয় হত্যা বা হত্যার হুমকি এরকম যদি ধারা দেয়, সেক্ষেত্রে যদি
ওখানে অব্যাহতি দরখাস্তটা দিতে বলে, ডিসচার্জের পিটিশনটা তখন আমরা দেই, মানে এরকমটা আছে তো কোশ্চেন বিগত সালে আসছিল, কিভাবে যেটা আলোচনা করলো। সেক্ষেত্রে আমরা ওই যে 265 সিটে কি ডিসচার্জটা চাবো স্যার? হেডিংটা কি লিখবো, কোন কোডের নাম লিখবো, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ভেরি গুড কোশ্চেন, কথা তো সত্য। খুব গুরুত্বপূর্ণ ছোট 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 জিনিস ধরতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা ধরেন সিভিক মামলাতে আপনাকে প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিবে যে 14 লক্ষ টাকার একটা সিভিল মামলা অমুক জায়গায় দায়ের করেছে, তো আপনি কি করবেন? এখন তাহলে কোর্টের হেডিংটা দেখেই আপনার মার্কিং করবে আপনি 14 লক্ষ টাকা মানে কি আপনাকে সিভিল জাজে করতে হবে, তাই না? মামলাটা আপনি তো সিনিয়র সিভিল জাজে করতে পারবেন না। এই যে আপনার সিভিল জাজে মামলাটা সরাসরি কোর্টের নাম প্রথমে সিভিল জাজের নাম বিজ্ঞ সিভিল জাজ রংপুর, এরকম যখনই লিখবেন এই একটা কথায় দেখেই অন্য কথার দিকে আকৃষ্ট হয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্যার সেকশন দেওয়া আছে 307, 302, এই সেকশনগুলোতে চার্জ ডিসচার্জের জন্য একটা পিটিশন দিতে বলতো, আমি হেডিং এ কোর্টের নাম কি লিখবো, বিজ্ঞ কোন আদালত লিখবো, তাই না? খুব দারুণ প্রশ্ন। সেটা হচ্ছে যখনই দেখবেন এই ধরনের মার্ডার কেস, গ্রেভিয়াস হার্ট, বড় বড় কেস, তখন আপনাকে ডাইরেক্ট চার্জের জন্য সরাসরি দায়রা জজের নাম লিখতে হবে, বিজ্ঞ দায়রা জজ আদালত, অথবা মেট্রোপলিটিয়ান দায়রা জজ। প্রশ্নে যদি মেট্রোপলিটিয়ান সিটির কোনো কথা বলে মেট্রোপলিটিয়ান দায়রা আদালত, যে এলাকার নাম বলতে বলে কমা দিয়ে ঢাকা ঢাকা এরকম লিখে দিবেন। আর যদি দেখেন যে মামলাটা চুরির মামলা বলতেছে, ছোটখাটো মামলা, তখন আপনাকে ডিসচার্জের জন্য পিটিশন কোর্টের শিরোনাম লিখতে হবে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। সো খুবই সুন্দর কথা বলেছেন। একটা প্রশ্ন করলে অন্যজনেরও উপকৃত হয়। কোর্টের হেডিংটা কোথায় দেখা করবেন? 402 জায়গায় হিয়ারিং হচ্ছে, নাম্বার 1 241 এর এতেও হচ্ছে, 265 সিতেও হচ্ছে, তাহলে স্যার আমি কোথায় আবেদন করবো? দারুণ কোশ্চেন। যত প্রশ্ন করবেন তত আমার তো ধরে ভাই, এখন আমাকে প্রশ্ন আপনারা না করলে আমার তো মনে হচ্ছে যে আপনারা সবই জানেন, তাই না? কোনটা যে আপনারা জানেন না, কোনটা যে আমি বলবো, হিসাব কেতাব খুঁজে পাওয়া কঠিন। তাই প্রশ্ন করবেন যে ভাইয়া এই যে আমি আজকে দেখলাম আপনি যতটুকু পড়া দিয়েছেন ততটুকু দেখলাম, এই জায়গায় প্রশ্নটা আছে, এইভাবে লেখা আছে বা এইভাবে আমি বুঝতে পারছি, তাহলে আমি আপনাদেরকে একটা একজনের পরিবর্তে সবাই, তবে এই প্রশ্নগুলো করতে হবে আফটার পড়ার পরে, তাই না? শুধু খালি প্রশ্ন অ্যান্সার হলে তাহলে তো আমরা আগাইতে পারবো না, পারবো না স্যার, ওই জন্য স্যার আপনি পড়ার শেষে 5-10 মিনিট রাখেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন যে প্রশ্ন সুযোগ পাবে সেই প্রশ্ন আমরা অ্যান্সার করব। আর আরেকটা দেওয়ানি কার্যবিধিতে একটা সহজ সরল বিষয় আছে, আমরা স্পেসিফিক রিলিফটার থেকে একটা প্রশ্নের অ্যান্সার করব, ওটা সহজ। আর দেওয়ানি কার্যবিধি থেকে একটা প্রশ্ন করবো, মানে একটা অ্যান্সার করবো, এইভাবে জি আমিনুল ভাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, ঘটনা কি? হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার। জি জি স্যার, এই মহানগর দায়রা জজে স্যার, যেখানে মেট্রোপলিটন এরিয়া মানে বসবাস এলাকা স্যার, সেখানে স্যার ক্রিমিনাল সেকশন যখন আসে তখন আমরা মহানগর হিসেব করলে মহানগর যাই, আর দেখা গেল যে মেট্রোপলিটন যেগুলো হিসাব আসে তখন মেট্রোপলিটন যাই, মানে ওই যে 2 নম্বরে 8ম কলামে যেগুলো আমরা হলো না তো একই জিনিসই তো দুইবার বললেন, মেট্রোপলিটন বললেন আবার মহানগর বললেন, বাংলা ইংলিশে একই জিনিস বললেন। মহানগর স্যার বলছি, মানে মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল, এটা আমার পার্থক্যটা বুঝাচ্ছি। ও আচ্ছা, এখন এইটা যদি আমরা কিন্তু মহানগর এবং মেট্রোপলিটন একই জিনিস। জি বলেন। এই ক্ষেত্রে স্যার আমরা যদি ক্রিমিনাল সেকশনে আমরা যদি ওইদিকে তাকাই তখন কিন্তু স্যার মহানগর ব্যবহার আমরা ওভাবে করি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার সিভিলের ক্ষেত্রে কেন বা কেন হচ্ছে না বা কি রকম এটা আমরা দেখি, এইটা যদি একটু বর্ণনা করেন। আপনার প্রশ্ন হচ্ছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে
দুইটা কোর্ট থাকে, একটা হচ্ছে মহানগরীর ভিতরে কোর্ট থাকে আর একটা হচ্ছে মহানগরীর বাইরে থাকে, তাই না? যেটাকে আমরা দায়রা জজ বলি অথবা মহানগর দায়রা জজ, এই দুইটা বিষয়ে আমরা খেয়াল করি। কিন্তু সিভিল মামলাতে কেন এরকম মেট্রোপলিটন এলাকা বা মেট্রোপলিটনের বাইরে থাকে না, তাই না? কথাতে জি ভাইয়া এটা জুরিডিকশন হিসেবে ভাগ করে দেওয়া আছে, এটা টাকার মামলা। সুতরাং মহানগরে হোক আর মহানগরের বাইরে হোক, টাকার টাকার ঘটনা সব সেম। দ্যাটস ওয়াই ওইটা আর আলাদাভাবে ভাগ করে নাই। সিভিল ক্ষেত্রে সিভিল সিনিয়র সিভিল জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ এইভাবে ভাগ করেছে। এটা কোনো আইনে এইভাবে ভাগ করে নাই, কারণ এখানে আপনার যত টাকা টাকা পাবনা এবং আঞ্চলিক ওই যে আর্থিক এখতিয়ার আঞ্চলিক এখতিয়ার হিসেবে ভাগ করে দেওয়া হয়। এই অঞ্চলের সিভিল মামলাগুলো তিনি বিচার করবেন, স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে বিচার করবেন। যাই হোক, ওটা নাই, এই হলো উত্তর। ওটাতে আমাদের বাংলাদেশে আইনে নাই যে মেট্রোপলিটনের জন্য সিভিল ভাগ করে দেওয়া এবং মেট্রোপলিটনের বাইরে সিভিল ভাগ করে দেওয়া, এরকম কোনো কিছু নাই। ক্রিমিনালটা আছে, এইগুলো উত্তর। তাহলে সিভিল যে 5টা আদালত স্যার, 5টা আদালত সারা বাংলাদেশে প্রযোজ্য, ওই 5টা থাকবে। জি আর স্যার। ক্রিমিনালের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায়, আর চিফ জুডিশিয়াল হলো জেলাতে। জি, মেট্রোপলিটনের বাইরে, এইগুলো কথা। হ্যাঁ হ্যাঁ। এখন আমাকে কথা শেষ করে দেবো, পড়া আজকের মতন শেষ।